বৃত্ত অষ্টম অধ্যায়ের এসকিউ মানে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ইজি হোক জটিল হোক যেমনই হোক এর মধ্য থেকে কমন পড়ে যাবে ইনশাল্লাহ। যদি আমরা 1 নাম্বারটার দিকে তাকাই, প্রশ্নটা কি দেওয়া আছে? 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের বৃহত্তম চাপের দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, বৃত্তের বৃহত্তম চাপ কারে বলে আমরা কি জানি? বৃত্তের বৃহত্তম চাপ হচ্ছে তার পরিধি, তার কি জিনিস? পরিধি। তো যদি আমি খেয়াল করি আমাদের এইখানটাতে কি দেওয়া আছে? ব্যাসার্ধ দেওয়া আছে। তো এটা প্রথমে লিখি, দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের কি দিয়ে দিছে? ব্যাসার্ধ দিয়ে দিছে। আর ব্যাসার্ধ আমরা কি দ্বারা প্রকাশ করি? আর দ্বারা। মান কত দিয়ে দিছে? 7 সেন্টিমিটার। এখন কি বলা আছে? বৃত্তের বৃহত্তম চাপের দৈর্ঘ্য। তো লিখি বৃত্তের বৃহত্তম চাপ হচ্ছে তার পরিধি, তার পরিধি। আর পরিধি সমান কি জানি আমরা? 2 পাই আর। এইখানে তুমি ব্যাসার্ধের মান আর অলরেডি জানো, তো এখানে জাস্ট মান বসায় দাও। পায়ের মান কত? 3.1416 আর আর এর মান কত? 7। ক্যালকুলেটরের হেল্প নেই, জাস্ট একটা গুণ করলে আমাদের কাজ কিন্তু শেষ। এখানে কত আছে? 2 × 3.1416 ইন্টু কত? 7। তাহলে মান বের হয়েছে 43.9824। এখানে যেহেতু ক্ষেত্রফল, সরি আমাদের এটাও পরিধি, এটা আমাদের ব্যাসার্ধ, তাহলে এটা একক কিসে হইব? সেন্টিমিটারই হইব। শেষ অ্যান্সার। বুঝছি তো, একদম ইজি জিনিস না? এখন এইখানে তুমি যদি জানা থাকে যে আমাদের বৃত্তের সবচেয়ে বড় চাপ কি? চাপ হচ্ছে তার পরিধি, তাহলে অ্যান্সার কমপ্লিট। এখন এখানে একটু পরিবর্তন কি থাকতে পারে? এইখানে ব্যাসার্ধ না দিয়ে ব্যাস দিয়ে দিতে পারে। তুমি জানো ব্যাস আর ব্যাসার্ধের মধ্যকার সম্পর্ক কি? যদি আমি ব্যাসের 2 দ্বারা ভাগ করি তাইলে কিন্তু ব্যাসার্ধ বের হয়ে যায়। তো এরকমভাবে প্রশ্নগুলি থাকতে পারে। পরেরটা, 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, কয় সেন্টিমিটার বলে দিছে? 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 2 সেন্টিমিটার দূরবর্তী জায়ের দৈর্ঘ্য নির্ণয় করো। এটা ইজি হইব তখনই যদি তুমি এটার চিন্তা দাও, মানে চিত্রের মাধ্যমে এটার প্রকাশ করো, নয়তো বাংলা পড়ে ইজি মনে হইব না। তো কি করতে হইব? এই অনুসারে একটা চিত্র আঁকতে হইব। 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত, তাহলে 3 সেন্টিমিটার আমি একটা ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করলাম, ঠিক আছে? এটার ব্যাসার্ধ কত? 3 সেন্টিমিটার, দাগ দিয়ে দিলাম। দেন ব্যাসার্ধ হইতেছে 3 সেমি। তারপরে কি কি দিয়ে দিছে? ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 2 সেন্টিমিটার দূরে, কতটুকু দূরে? 2 সেন্টিমিটার দূরে জায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। এইখান থেকে কেন্দ্র থেকে 2 সেন্টিমিটার দূরে, ধরলাম এই যে এইটুক দূরে, এই যে এইটুক দূরে একটা যা আছে, যার নাম কি দিছে? কিছু নাই, তাহলে যার নাম আমি এবি দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের কেন্দ্র ও ব্যাসার্ধ হইতেছে 3 সেন্টিমিটার। আমাদের কেন্দ্র থেকে 2 সেন্টিমিটার দূরে একটা যা অবস্থিত। কয় সেন্টিমিটার দূরে? 2 সেন্টিমিটার দূরে একটা যা অবস্থিত। আমাদের কাছে কি জানতে চেয়েছে? জায়ের দৈর্ঘ্য জানতে চেয়েছে। আচ্ছা, ঘটনা একটু ইজি করি বিষয়টা। এটার মাপ যদি 3 সেন্টিমিটার হয়ে থাকে, যদি আমি ও এ যোগ করি, কি যোগ করি? ও এ। কেন্দ্র থেকে কেউ যদি পরিধি পর্যন্ত যায় তার আমরা ব্যাসার্ধ বলি, এটার মান 3। এটাও তো কেন্দ্র থেকে পরিধি পর্যন্তই গেছে, তাহলে এটার মানও কত? 3। তাহলে এখানেও তুমি 3 সেন্টিমিটার লিখে দিতে পারো। তাহলে এটার প্রয়োজন নেই, বোঝানোর লেগে নিয়েছিলাম। এটা দ্বারাই কাজ হয়ে যেতেছে। ও কেন্দ্রবিষ্ট একটা বৃত্ত যেটার ব্যাসার্ধের মাপ হচ্ছে 3 সেন্টিমিটার। এই কেন্দ্র থেকে 2 সেন্টিমিটার দূরে একটা কি আছে? একটা যা আছে। আমাদের কাছে এই জায়ের কি জানতে চেয়েছে? দৈর্ঘ্য জানতে চেয়েছে। এখন একটা সহজ হিসাব বলো তো, যদি কেন্দ্র থেকে জায়ের উপরে আমি লম্ব আঁকি, ওই লম্ব জায়ের কি সমদ্বিখণ্ডিত করে না? অবশ্যই তো করে, নাকি? তো এইখানটাতে আমাদের এইটুক অংশ, মানে কি বললেন, একটা নাম দিয়ে দিলাম, ধরো পি দিয়ে দিলাম। পি বিন্দুতে আমাদের এবি কি সমদ্বিখণ্ডিত হয়েছে। আমি চাইলে কিন্তু এপি এর মানটা বের করতে পারি, কারণ এইখানে দেখো এটা হচ্ছে 90 ডিগ্রি। আমি অতিভুজের মানটা জানি, আরেকটা বাহুর মানও জানি। এখন পিথাগোরাসের হেল্প নিলে আমি ইজিলি এপি এর বের করতে পারি। তো একটু ওই কাজটাই করি। ত্রিভুজ ও এ পি এ ও এ স্কোয়ার ইজ ইকুয়াল টু, বা একটু কাজ করি, আমাদের যেহেতু এপির প্রয়োজন তাহলে তাদেরই আগে লিখি। ওপি স্কোয়ার প্লাসের এপি স্কোয়ার ইজ ইকুয়াল টু ও এ স্কোয়ার। কী করছি কাজ? আমি জানি পিথাগোরাস শেখাই গেছে লম্বের স্কোয়ার যোগ ভূমির স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। আমার এইখানটাতে এপি বাহুর মানটা জানা নেই, এটা জানা থাকলে আমি বিপি এর মানটাও বের করতে পারি। তো ফাইনালি আমার এবি এর মান বের হয়ে যায়। তো এই জন্য আমি একটা কাজ করলাম, এই যে আমাদের ওপি স্কোয়ার এপি স্কোয়ার মানে লম্ব স্কোয়ার একটা ভূমি স্কোয়ার, এই জনের যোগফল অতিভুজ স্কোয়ারের সমান। আমরা ওপি এর মান কি জানি? হ্যাঁ জানি। কত দিয়ে দিছে? 2, 2-এর উপর স্কোয়ার। এপি এর মান জানি? জানি না, যা আছে তাই। ও এর মান হ্যাঁ জানি। এখন এপি এই পাশে রেখে দিলাম। 2-এর বর্গ 4 হয়, 3-এর বর্গ 9 হয়, এটা এই পাশে প্লাস হলো, এই পাশে কী হয়ে গেল? মাইনাস হয়ে গেল। চাইলে একটু ভাঙ্গা করা যেত, একটু তাড়াতাড়ি করতেছি।
সিম্পল জিনিস। তো এখানে পাওয়া গেল এপি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটার মান পাওয়া গেছে কত 5। যদি রুট করি, রুট করলে এপি এর মান কত জানছি আমরা, √5 জানছি। এপি এর মান কিন্তু জানা হয়ে গেছে, এটার মান কত √5। আর আমরা জানি কেন্দ্র থেকে যদি আমি ব্যাস ভিন্ন জায়ের উপর লম্ব আঁকতে পারি, সে জায়ের সমদ্বিখণ্ডিত করে, মানে এই টুকরার মাপ কেমন সমান, তাহলে এপি এর মান যদি √5 হয়ে থাকে, বিপি এর মানও কত √5। ঘটনা কি বুঝছি? তো এখানটাতে যদি আমি এ ভি এর মান বের করতে চাই, আমি জানি এপি আর ভিপি কেমন সমান, যেটার মান হইতেছে √5। তো ফাইনালি এ বি হইব এপি প্লাসের ভিপি, একটার মান √5 আর একটার মানও √5, তো ফাইনালি 2√5। অ্যান্সার শেষ। যদি চাই দশমিকে নিতে পারি বা এভাবে রেখে দিলে হয়ে গেছে, কাজ কমপ্লিট। তো বুঝছি, একও কমপ্লিট হইলো, দুইও কমপ্লিট হইলো। এই রিলেটেড আর অন্যান্য প্রশ্ন থাকতে পারে, মানে এখানে যেহেতু এই দুটো বাহুর মান দিয়ে দিছে, এটার মান জানতে চেয়েছে, এটার মান দরকার, কারণ আমার পুরাটার দরকার, পুরাটা বের করতে গেলে এই টুকরা তো লাগেই। কোনোবার দেখা যাবে তোমার এই দুটোর মান দিয়েছে, এটা জানতে চেয়েছে, ঠিক আছে। পরেরটার দিকে তাকাই, বিষয় আরও ক্লিয়ার হইব। 1 কমপ্লিট, 2 কমপ্লিট, 3 নাম্বার। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, কি কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি যা, ঠিক আছে। ওডি হইতেছে এ বি এর উপর লম্ব, এ বি এর মান 6 সেন্টিমিটার, ও এর মান 5 সেন্টিমিটার, ওডি এর মান কত। এইভাবে পড়ে এগুলো তুমি উদ্ধার করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তুমি একটা সঠিক চিত্র অঙ্কন করো। তো এগুলো বোঝার জন্য তোমার আগে তথ্য ব্যবহার করে চিত্র আঁকতে হইব। তো এগুলো বুঝছি, এই বিষয়টা আরও ক্লিয়ার করার জন্য এই 3 নাম্বারটা নিছি। 2 নাম্বার যদি তুমি বুঝে থাকো খুব ভালো, যদি না বুঝে থাকো 3 নাম্বার দেখো, আরও ইজিলি তুমি বুঝতে পারবা, কারণ 2, 3 একই কোয়ালিটি। তথ্য ইউজ করি, ও কেন্দ্রবিষ্ট বৃত্ত। সবার আগে আমি একটা ও কেন্দ্রবিষ্ট বৃত্ত অঙ্কন করলাম। বৃত্তে এবি হইতেছে যা, আমি এখানে একটা যা এবি অঙ্কন করলাম, এটার নাম হইতেছে এ ভি, কেন্দ্র হইতেছে ও। ওডি হইতেছে এবি এর উপর লম্ব, তাহলে এখানে আমার একটা লম্ব আঁকতে হইব, এই যে ও ডি, যার নাম কি ও ডি, বুঝছি তো, লম্ব মানে এদিকেও 90 এদিকেও 90। ওডি এবি হইতেছে 6 সেন্টিমিটার, এবি হইতেছে এই পুরাটার মান কত 6, তাহলে এখানে যেহেতু সমদ্বিখণ্ডিত হয়েছে, এইখানে তার 3, এইখানে তার কত 3। বিষয় কি বুঝছি, এবি হইতেছে 6 সেন্টিমিটার, কিন্তু আমি জানি যদি আমি কেন্দ্র থেকে জায়ের উপর লম্ব অঙ্কন করি, কেন্দ্র থেকে জায়ের উপর কি অঙ্কন করি, লম্ব অঙ্কন করি, সে জায়ের কি করে, সমদ্বিখণ্ডিত করে, মানে সমান দুইটা টুকরা করে দেয় নাকি। তো 6 যদি তুমি 2 টুকরা করো কত হইব, 3 3 হইব না। তো এখানটাতে 3 রাখলাম, এখানটাতে 3 রাখলাম। তারপরে কি তথ্য দিছে, ও এর মান 5 দিয়ে দিছে, ও এ কই, দাগ দিলে তো হইব, এই যে দাগ দিয়ে দিলাম, ও এ পাওয়া গেল। মানে আমি এবার কার মান জানছি, আমি এবার ও এ মানে ব্যাসার্ধের মানটা জানি, ব্যাসার্ধের মান কত 5। তোমার কাছে ওডি এর মান জানতে চাইছে, মাত্র তো এরকম একটাই করছি, পিথাগোরাস। তখন এটার মান দেওয়া ছিল, এটার মান উদ্ধার করতেছিলাম, এবার এটার মান দিয়েছে, এটা জানতে চেয়েছে। হয়তো কোনো একটাতে এমন হইতে পারে এই দুজনের মান দেওয়া থাকবো, তোমার কাছে ব্যাসার্ধটা জানতে চাইব। প্রক্রিয়া এরকম, চিত্র আঁকার পরে তোমার কাছে বিষয়গুলি খুব ইজি হয়ে যাইব। কী কী তথ্য আছে একটু লিখতে পারো, তারা যা যা দিয়ে দিছে, যে এ ভি এর মান 6 সেন্টিমিটার, তারপর তারা ও এর মান দিয়ে দিছে 5 সেন্টিমিটার নাকি। তো ফাইনালি তুমি জানো এপি এর মান কত হইব, 3 সেন্টিমিটার। চাইলে সাইড নোট এটা দিয়ে দিতে পারো, ওপি লম্ব এবি, এবি আরে এবি, এই জন্য এটা হয়েছে। এখন যদি আমি ত্রিভুজটার দিকে তাকাই, ত্রিভুজ ওপি এ সমকোণী ত্রিভুজে, সমকোণী ত্রিভুজে আমার দরকার কারে, ওপি এর, তাহলে ওপি স্কোয়ারটাই আগে লিখলাম, তার সাথে আছে এপি স্কোয়ার, মানে একটা লম্ব ধরলাম আর একটা ভূমি ধরলাম, ধর এটাই লম্ব, তো লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। আমার ওপির প্রয়োজন, লিখলাম এপির মান আমি জানি 3, তার উপরে স্কোয়ার, ওপি এর মান ও এর মান 5, তার উপর একটা কি আছে স্কোয়ার। একটু ভাঙ্গেই করি, আগেটা নিলে একটু তাড়াতাড়ি করছি, একটু ভাঙ্গে করি। 3 এর স্কোয়ার 9, 5 এর স্কোয়ার 25। আমার ওপির প্রয়োজন, কারে প্রয়োজন, ওপি এর। সেই পাশে প্লাস, ওই পাশে গেলে মাইনাস হয়ে যাব, বিয়োগ করলে কত থাকে বলো দেখি, 16 নাকি। এবার যদি ওপি স্কোয়ারটা আমি বাদ দিতে চাই, রুট করতে হইব। তো ফাইনালি ওপি এর মান কত জানছি আমি, 4 জানছি। আমার কাছে কার মান বের করতে বলছে, আমার কাছে ও সরি এটা ডি ছিল, আমি পি বলতেছি বারবার, এটা ডি, এটার মান কি ডি, এ ডি, এ ডি, এ ডি। দেখি কোন কোন জায়গায় কি করছি, এ ডি, এ ডি, সব কি ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ফাইনালি এটার মান কি হইব, ও ডি। বুঝছি তো, আমি সব জায়গায় কি করছি, ডি এর পি মনে করছি। দেখো তো বিষয় কি ক্লিয়ার হয়েছে কিনা।
ওডি স্কোয়ার এডি স্কোয়ার ও এ স্কোয়ার। ঠিক আছে, তো ফাইনালি ওডি এর মান কত 4, আমাদের কাছে জানতে চেয়েছে ওডি এর মান কত, তাহলে ওডি এর মান 4 সেন্টিমিটার। এবার 4 নাম্বার বৃত্তের বৃহত্তম চাপের দৈর্ঘ্য। আচ্ছা 1 নাম্বার কি তুমি ভালো মতো বুঝছিলাম? 1 নাম্বার যদি তুমি বুঝে থাকো তুমি ভিডিও পজ করো, পজ করে তুমি এটার অ্যান্সার দাও। পারবা না অ্যান্সার দিতে? একটু পর দেবে প্রশ্নটা কি দেওয়া আছে, বৃত্তের বৃহত্তম চাপের দৈর্ঘ্য দিয়ে দিছে। বৃত্তের বৃহত্তম চাপ কারে বলে? পরিধিরে বলে না? তো আমরা মূলত পরিধির মান জানি। কার মান জানি? পরিধির মান। এটা দেওয়া আছে। ওই বৃত্তের ব্যাসার্ধ জানতে চেয়েছে। কি জানতে চেয়েছে? ব্যাসার্ধ, মানে আর এর মানটা জানতে চেয়েছে। ইজি জিনিস। 1 নাম্বার যেভাবে করছি এটা ঠিক একইভাবে এটা ক্লিয়ার করতেছি। 3-এর কাজ শেষ, এখন আমরা করতেছি 4 নাম্বার। 4 নাম্বারে কি কি দেওয়া আছে? 4 নাম্বারে দেওয়া আছে বৃত্তের বৃহত্তম চাপ। আমরা জানি বৃত্তের বৃহত্তম চাপ হচ্ছে তার পরিধি। ঠিক আছে, এখন ধরো আমাদের কাছে কি জানতে চেয়েছে? ব্যাসার্ধ জানতে চেয়েছে। তো এটা একটু ধরে নিই, ধরি বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি না, তো সুতরাং বৃত্তের পরিধি কি? বৃত্তের পরিধির সূত্রটা কি? 2πr। 2πr। আর প্রশ্ন মতে আমরা 2πr এর মানটা জানি। প্রশ্ন মতে পরিধি 2πr এর মান কত? 31416। এখন এখান থেকে আমার উদ্ধার করতে হবে আর এর মান। তো আমি 8টার এই পাশে রেখে দেই। 2π এই পাশে গুণ ছিল, এই পাশে গেলে কী হয়ে যাবো? ভাগ। তো ভাগ করে পাঠাই দেই, সে কেউ চলে যাবো নিচে। 416 2π। আর লিখলাম, একটু মান বসাই দেই। 31416, পায়ের মান 3.1416। এটা মনে হয় সেম নাকি? এটা দেই, কিন্তু এটা তো 31, তাহলে কত রয়ে গেলো? 10। 2 ধারে যদি আমি 10-এর ভাগ করি 5 থাকবো, তাহলে ফাইনালি আর এর মান কত? 5। বা তুমি ডাইরেক্ট ক্যালকুলেটারের হেল্পও নিতে পারো, সবগুলির গুণ করবা, নিচের এর ধারা কি দিয়ে দেবো? ভাগ দিয়ে দিবা, কাজ শেষ। তো অ্যান্সার কত জানছি আমরা? ব্যাসার্ধের মান 5। ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। কাজ কমপ্লিট। 4 নাম্বার হইল। এখন হয়েছে 5 নাম্বার। 12 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট, এবার কিন্তু ব্যাস বলছে, একটি অর্ধবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা যদি জানি, এই অঙ্কটা আমার কাছে খুব ইজি, কারণ আমি জানি আমাদের ব্যাস থেকে ব্যাসার্ধ বের করতে হলে কী করা লাগে? 2 দিয়ে জাস্ট ভাগ দেওয়া লাগে। তো এখানে ওই কাজটুকুই করতে হইব 5 নাম্বারে। এমন জটিল কিন্তু কিছুই হইব না, সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ইজি হইব। জাস্ট তোমার একটু চিন্তা হইব, একটু প্র্যাকটিস করে যাইতে হইব। আর প্র্যাকটিসের জন্যই তো আমরা এই ক্লাস করাইতেছি নাকি? তো ধৈর্য নিয়ে ক্লাসগুলি দেখো, প্র্যাকটিস করো, পরীক্ষা একদম বাজিমাত করে দাও। তো নাও এবার কয় নাম্বার দিকে তাকাই? 5 নাম্বারের দিকে। কি দিয়ে দিছে? 12 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট। তো আমরা ব্যাস জানছি, ব্যাস কত দেওয়া? 12 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধটা কত হইব বলো তো? সুতরাং ব্যাসার্ধ প্রকাশ করি আমরা 8 ধারা, ব্যাসের 2 ধারা ভাগ করছি, ব্যাসার্ধ 6 বের হয়ে গেছে। আমাদের কাছে কি জানতে চেয়েছে? অর্ধবৃত্তের ক্ষেত্রফল। আমরা জানি অর্ধবৃত্তের ক্ষেত্রফল। পুরো বৃত্তের ক্ষেত্রফল হইতেছে পাই আর স্কোয়ার। আর অর্ধবৃত্ত মানে 2 ধারা ভাগ দিয়ে দিলাম। পুরো বৃত্তরে আমরা যদি 2 ধারা ভাগ করি তাহলে তো অর্ধেকটা পাওয়া যায়। তো এখানে এই কাজটাই করছি। পায়ের মান কত? 3.1416। আর এর মান জানছি 6, তার উপর একটা স্কোয়ার, নিচে 2। 3.1416, এখানে পাইছি 36, নিচে পাইছি 2, কেটে দিলাম, এটা হয়ে গেল 18। আর 3.1416 যদি গুণ করি কত পাওয়া যায়? 3.1416 ইন্টু 18। রেজাল্ট পাওয়া গেছে 56, 54, 88। আমাদের এটা কিন্তু ক্ষেত্রফল, আর যখনই ক্ষেত্রফল থাকবে অবশ্যই তুমি বর্গ কথা উল্লেখ করবা। তো বর্গ সেন্টিমিটার। আমাদের অ্যান্সার কমপ্লিট। 5 নাম্বার কি বুঝছি না? 5 নাম্বার যদি বুঝে থাকে, এখন 6 নাম্বারটার দিকে তাকাই। বৃত্তের ব্যাস ও পরিধির পার্থক্য 60 সেন্টিমিটার হলে ব্যাস কত? এটা ব্যাস না দিয়ে ব্যাসার্ধও জানতে চাইতো। আগে প্রক্রিয়াটা বুঝি, এখান থেকে একটা সমীকরণ রেডি করি, তারপরে বিষয়টা ইজি হয়ে যাব। এটার কাজ শেষ। 6 নম্বরে আমাদের কি দিয়ে দিছে? ব্যাস আর কি দিয়ে দিছে? পরিধির পার্থক্য দিয়ে দিছে। তো সবার আগে আমি ব্যাসার্ধটা ধরে নিই।
6 নম্বর ধরি ব্যাসার্ধ আর, সুতরাং বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ মানে 2r ব্যাসার্ধ যদি আর হয়ে থাকে বৃত্তের ব্যাস হইব ব্যাসার্ধের 2 গুণ, তাইলে 2 এর সাথে r এর গুণ করছি মানে 2r লিখে দিয়েছি। এরপরে বৃত্তের পরিধি সূত্র কি 2πr। এই দুজনকে কি করছে, বিয়োগ করছে, এই জন্য পার্থক্য বের করছে। এখন স্বাভাবিক কথায় পার্থক্য কিভাবে বের করে, সবসময় বড়টা থেকে ছোটটারে বিয়োগ করে না। এখানে যেহেতু আমাদের রেজাল্টটা কি বের হয়েছে, রেজাল্টটা দিয়েছে 60 সেন্টিমিটার, একটা ধনাত্মক সংখ্যা দিছে না, তাহলে স্পষ্টভাবেই বোঝা যায় বড়টা থেকে ছোটটারে বিয়োগ করছে। এখন তুমি বলো বৃত্তের ব্যাস বড় নাকি পরিধি বড়? এটার জন্য কি তোমার বিশেষ কোনো মাথা খাটাইতে হবে নাকি তুমি এমনিতেই জানো যে আমরা যদি একটু চিন্তা করি আমাদের এই পুরোটা হইতেছে পরিধি আর জাস্ট এইটুক হইতেছে গিয়া কি আমাদের ব্যাস। জীবনও কি এইটাই পুরোটার থেকে বড় হওয়া সম্ভব? কোনোভাবে কি সম্ভব কিন্তু না। তো এই জন্য আমরা কি বলতে পারি, আমাদের পরিধিটা বড়, পরিধি থেকে আমি কারে বিয়োগ করতেছি, ব্যাসের বিয়োগ করতেছি। তো এই জন্য আমাদের লিখতে হবে প্রশ্ন মতে বা শর্ত মতে, যেটাই বলি প্রশ্ন মতে 2πr। এটা কার থেকে বিয়োগ করবো, 2r থেকে। পরিধি থেকে আমি ব্যাসের কি করছি বিয়োগ, আর রেজাল্ট পাওয়া গেছে 60। আমাদের এখান থেকে কি বের করতে বলছে, মূলত আমাদের ব্যাসের মানটা বের করতে বলছে। কার মান? ব্যাসের মান। যদি আমি ব্যাসার্ধ বের করতে পারি ব্যাস এমনি বের হয়ে যায়, বা এমন হইতে পারে কোনো অঙ্কে আমি তো এটা নিছি ব্যাস, এটা এমন থাকতে পারে ব্যাসার্ধ হইতে পারে। তো আমি মূলত যাও এটা একটু চেঞ্জ করে দিচ্ছি, এটা ব্যাস না দিয়ে আমি ব্যাসার্ধ লিখে দিলাম। ঠিক আছে, ব্যাসার্ধ জানলে আমি ব্যাস বের করতেই পারি। তো এখান থেকে দেখো তো কি কমন যায়, এখান থেকে কিন্তু 2r কমন নেওয়া যায়। তাহলে এখানে একটা কি থেকে গেল, এখানে একটা পাই থেকে গেল, এখানে কিছু নেই মানে 1 থেকে গেল, এখানে আছে 60। আমাদের আর এর প্রয়োজন, লিখলাম। এগুলো এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবো ভাগ। তো 2 5 মাইনাসের 1, তো ভেঙ্গেই করি 60। এখানে মান পেলাম আমি 3.1416 মাইনাসের একটা 1, 60। একটু কাটাকাটি করা যায়, 30 হয়ে যায়, তো 30 লিখে দিলাম। উপরে আমরা 30 পাইছি, নিচে 2.1416। একটু ভাগ দিই, যদি আমি 30 রে ভাগ দিই কত দ্বারা, 30 ভাগ 3 তো নাই, 2 হয়ে গেছে, 2.1416। এই যেটার এর দ্বারা ভাগ করলে রেজাল্ট বের হয় 14.008। এরপরে 2 আসার লেখার প্রয়োজনে এইটুকু লিখে দিছি। আমরা এটা কার মান বের করছি, আর এর মান বের করছি, তাহলে এটার একক কি, ওই সেন্টিমিটারই হইব, শেষ। এখন যদি এর থেকে তোমার কাছে ব্যাস জানতে চায় বা অন্যান্য কিছু জানতে, তুমি কি বের করতে পারবা না? তুমি আর এর মান জানো, যদি ব্যাস বের করতে বলে তুমি এখানে আর এর মান দেওয়া 2 এর গুণ করে দেবা, কাজ শেষ। যদি পরিধির মান বের করতে বলে এখানে তুমি 2π এর সাথে আর এর গুণ করে দেবা, কাজ শেষ। ঠিক আছে না? তো আর এর মান জানা থাকলে বৃত্তের আসলে সব কিছু বের করা যায়, বুঝছি? আমাদের 6 নম্বরে কমপ্লিট। 7 নম্বরে দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত দিয়ে দিয়েছে। দুটো বৃত্তের কি দিয়ে দিয়েছে, ব্যাসার্ধের অনুপাত দিয়েছে 2:3। এদের ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলছে। ঠিক আছে, তাদের তথ্য মানি, তারা যা যা দিয়ে দিয়েছে ওইটাই মানতাছি। দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত দিয়ে দিছে, তো ব্যাসার্ধগুলি ধরে নিই। ধরি একটি বৃত্তের ব্যাসার্ধ r1 ধরে নিলাম, অপর একটি বৃত্তের ব্যাসার্ধ তাহলে r2 ধরে নিলাম। প্রশ্ন মতে আমাদের এই দুটোর অনুপাত দিয়ে দিচ্ছে, তাহলে লিখলাম প্রশ্ন মতে r1 বাই r2 ইজ ইকুয়াল টু, আচ্ছা অনুপাত আকারে লিখছে, তাহলে এইভাবে একটা লাইন বাড়াই নিই, r1:r2 ইজ ইকুয়াল টু 2:3। এবার রেডি করি, তাহলে r1 চলে গেল উপরে, r2 এসে পড়লো কই নিচে, 2 উপরে 3 কই নিচে। আমি একটা মান বের করছি, r1/r2 এর মান কত, 2/3। এখন দুইটার কিন্তু ব্যাসার্ধের কিছু জানতে চাই না, তারা ক্ষেত্রফলের অনুপাত জানতে চাইছে, তাহলে আমি দুটোটার ক্ষেত্রফল বের করি। সুতরাং r1 ব্যাসার্ধ বিশিষ্ট, r1 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফলের সূত্র তো জানি মনে হয়, পাই আর স্কোয়ার। যেহেতু আমি ব্যাসার্ধের নাম r1 নিয়েছি, তাহলে এখানে r1 দিয়ে স্কোয়ার দিয়ে দাও, বর্গ একক। r2 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল তাইলে পাই r2 স্কোয়ার বর্গ একক। এই দুটোর কি করতে বলছে, অনুপাত। তো অনুপাত করি, সুতরাং যদি অনুপাত করি পাই
r1 স্কোয়ার ইস টু পাই r2 এত। এরপরে এখানেও পাই আছে, এখানেও পাই আছে, বাদ দিয়ে দিই, তাহলে এখানে r1 স্কোয়ার পাওয়া গেল ইস টু এখানে r2 স্কোয়ার পাওয়া গেল। একটু সুন্দরভাবে লিখি, মানে ওই যে এই যে এরকমভাবে r1 স্কোয়ার r2 স্কোয়ার, কোনটাতে স্কোয়ার আছে, তো r1 r2 লিখলাম, হোল স্কোয়ারটা একবারে দিয়ে দিলাম। r1 r2 এর মান তোমার জানা আছে 2/3, তো লিখলাম 2/3, কিন্তু পুরোটার উপর এটা কী দেওয়া ছিল, স্কোয়ার, 2 এর বর্গ 4, 3 এর বর্গ 9, তো ফাইনালি 4:9। এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফলের অনুপাত। বুঝছি না বিষয়? আমাদের ব্যাসার্ধগুলি ধরে নিছি, তাদের অনুপাত দিয়ে দিয়েছি, অনুসারে লিখছি। এবার আমাদের ক্ষেত্রফল প্রয়োজন, r1 এর ক্ষেত্রফল এই যেটা, r2 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল এটা, দুইটার অনুপাত করছি, পাই সেম আছে, বাদ দিয়ে দিছি, এর জন্য পাইছি, তাদের ভাগাকারে লিখছি, স্কোয়ার ছিল একবারে দিয়ে হোল স্কোয়ার দিয়ে দিছি, মান বসাইছি, মানের স্কোয়ার করছি, রেজাল্ট বের হয়ে গেছে। 7 নাম্বার কমপ্লিট। 8 নাম্বার একটা চিত্র দিয়ে দিছে। চিত্র যদি দেওয়া থাকে মনে করবা আমাদের হিসাব আরও বেশি ইজি হয়ে যাইব। কিছু কিছুতে আমাদের তথ্য দেওয়া থাকে, অনুসারে আমাদের চিত্র আঁকা লাগে, আর এইখানে আমাদের চিত্র দিয়ে সব বুঝিয়ে দিছে, জাস্ট আমরা সমাধান করব। এখানে তাকাও, চিত্রের বৃত্তটির ব্যাস দিয়ে দিছে 22 সেন্টিমিটার। পি কিউ বাহুর দৈর্ঘ্য নির্ণয় করে, এই যে পি কিউ যে বাহুটা, এটার দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তোমরা যে যে তথ্য আছে একটু ব্যবহার করি। দেওয়া আছে ব্যাস দিয়ে দিছে নাকি, ব্যাস কত, 22 সেন্টিমিটার। এই যে দেখো ব্যাস কত দিয়েছে, 22, তো সুতরাং ব্যাসার্ধ বের করি। সুতরাং ব্যাসার্ধ কত হইব, ব্যাসের অর্ধেক 2 দ্বারা ভাগ করলাম, 11 সেন্টিমিটার। এবার একটু চিত্রটার দিকে তাকাই, আমাদের এইখানে ও হইতেছে কেন্দ্র, ও থেকে পি পর্যন্ত আসছে, মানে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত আসছে, তাহলে সেও একটা কি ব্যাসার্ধ, মানে আর, যেটার মান আমরা কত পাইছি, 11। আবার সেও কেন্দ্র থেকে কোন পর্যন্ত গেছে, পরিধি পর্যন্ত গেছে, তাহলে তার মানে কত, আর। বুঝতে কি পারছি? এই দুজনই কি ব্যাসার্ধ। তো এখানে একটু লিখি, চিত্র মতে ওপি সমান ও কিউ ইজ ইকুয়াল টু 11 সেন্টিমিটার। সাইড নোট, উভয় একই বৃত্তের ব্যাসার্ধ, উভয় একই বৃত্তের ব্যাসার্ধ। শেষ, এইটুক জানছি। এখন আমার কথা হইতেছে, যদি চিত্রের কথা আমি চিন্তা করি, এই যে এই চিত্রটা, চিত্রের নাম কি, ত্রিভুজ ওপি কিউ এ। ওপি আর ও কিউ কি সমান না? তাহলে তাদের দ্বারা উৎপন্ন কোণগুলিও কেমন, সমান। যদি কোনো ত্রিভুজের দুইটা বাহু সমান হয়, এর অর্থ কি, সে সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণগুলি কেমন, সমান। আর সহজ ভাষায়, এই দুইটা বাহু যেহেতু সমান, তাদের দ্বারা উৎপন্ন এই দুটো কোণও কেমন, সমান। তো লিখে দিই, এই কোণের নাম কি, ও পি কিউ। ও পি কিউ। আর ও কিউ যে কোণটা উৎপন্ন করছে, এটার নাম কি, ও কিউ আর। ও কিউ আর, এই দুজন কেমন, সমান। বুঝতে পারছি, এই দোনোটা কেমন, সমান। এখন কত হচ্ছে, একটা ত্রিভুজে থাকে কত ডিগ্রি, একটা ত্রিভুজে থাকে 180 ডিগ্রি, একটা ত্রিভুজে থাকে কত, 180 ডিগ্রি। তো যদি আমি একটা কাজ করি, তিনটা ত্রিভুজের যোগফল লিখি, ও পি কিউ প্লাসের কিউ, ও কিউ আর প্লাসের আরেকটা কোণের নাম হইতেছে পি ও কিউ, যেটা তারা দিয়ে দিছে, সমান কত, 180 না? এইখানে এর জন্য সেম, তাহলে আমি ওপি কিউ লিখলাম, এটার পরিবর্তে ওপি কিউ লিখে দিলাম, ওপি কিউ লিখে দিলাম। যেহেতু আমি জানি দুজন কেমন, সমান, তো আমি এটার পরিবর্তে জাস্ট মান বসাই দিছি। আর এটার মান কত জানছি, 60 ডিগ্রি। একটু হিসাব নিকাশ করতেছি, কিন্তু বুঝবা এই দুটো কি সেম না? তো লিখে দিলাম ওপি কিউ, এটা এই পাশে প্লাস আছে, ওই পাশে গেলে কি হয়ে যাব, মাইনাস করলে কত দাঁড়ায়, ওপি কিউ সমান 120 দাঁড়াইতেছে। তো এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কী হয়ে যাব, ভাগ হয়ে যাব। তো 120 2 দ্বারা ভাগ করলাম, কত বেরোলো, 60। মানে ফাইনালি তাহলে আমি বলতে পারি এটুকের মান কত, 60। ও পি কিউ সমান কত, 60 ডিগ্রি। অর্থাৎ ও পি কিউ, তারপরে এখানে যেটা পাইছি ও কিউ আর, এবং ফাইনালি যে এইখানে যেটা দেওয়া ছিল পি ও কিউ, সেই সবাই কত ডিগ্রি, 60 ডিগ্রি না? আর যদি তিনোটা গুণ সেম টু সেম হয়, মানে একই রকম হয়, তার আমরা কী বাহু ত্রিভুজ বলি, সমবাহু ত্রিভুজ বলি। তাহলে বুঝাই যেতেছে আমাদের এই ত্রিভুজটা কেমন, সমবাহু ত্রিভুজ। জায়গা শর্ট হয়ে গেল। আচ্ছা, এইখানেই লিখে দিই, অল্প একটু কথাই আছে। সুতরাং ত্রিভুজ ও পি কিউ সমবাহু ত্রিভুজ। তাহলে আমাদের কাছে কোন বাহুটার মান জানতে চাইছে,
PQ এর, আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহু সমান, প্রতিটা বাহু কেমন সমান, তাহলে আমরা ফাইনালি লিখতেই পারি যে আমাদের OP সমান OQ সমান PQ, মান কত 11 সেন্টিমিটার। ফাইনালি তাহলে PQ এর মান কত জানছি 11 সেন্টিমিটার। অঙ্ক ইজি, একটু বোঝানোর খাতিরে জিনিসটা বড় হয়ে গেছে, শর্টকাট করা যাব, কিন্তু আশা রাখি বুঝাইতে পারছি। ঘটনাটা কি, আমরা এইখানে জানছি আমাদের ব্যাস দেওয়া আছে, তো চাইলে আমি ব্যাসার্ধটা বের করতে পারি। ব্যাসার্ধ জানছি, এখানে আমাদের এটাও ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ, মানগুলি একটু লিখে রাখছি, যেটার মান আমি 11 জানছি। এবার ত্রিভুজের কাছে চলে গেছি, দুইটা বাহু যেহেতু সমান তাদের দ্বারা উৎপন্ন কোণগুলিও সমান, তিনটা কোণের যোগফল 180 হইব। এর জন্য তো সেম সেম, তাহলে একজনের পরিবর্তে আরেকজনের নাম লিখে দিছি, OPQ OQR, তো OQR চেঞ্জ করে আমি OPQ লিখছি, একটা এটা এই পাশে 60, মানে এটার মান 60 বসেছি, প্লাস ছিল ওই পাশে গিয়ে মাইনাস হয়েছে, এই দুজন সেম 2 লিখছি, এটা ওই পাশে গিয়ে বিয়োগ হয়ে 120 হয়েছে, 2 দ্বারা ভাগ করছি 60 বেরিয়েছে, মানে এটার মানও 60 এটার মানও 60, আর যেটা দেওয়া ছিল ওইটা নিজেও 60, তাহলে তিনোটা কোণ যদি 60 হয় এটা একটা সমবাহু ত্রিভুজ, আর সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহুই কেমন সমান। একটার মান যদি 11 বের হয়ে থাকে তাহলে এটার মানও 11, এবং যেটা জানতে চেয়েছি PQ তার মানও অবশ্যই 11। শেষ, অ্যান্সার কমপ্লিট। এখন এখানে মান যা খুশি তা থাক, প্রক্রিয়া কিন্তু একই রকম, ঠিক আছে। এখন যদি পরেরটার দিকে তাকাই, প্রমাণ করো যে বৃত্তের ব্যাসই বৃহত্তম, যে এটার কথা মনে বলছিলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আগের ক্লাসগুলি যারা দেখছো, আমরা যে ক্লাসে উপপাদ্যগুলি একদম সম্পূর্ণরূপে কমপ্লিট করছি, তারা যদি দেখে থাকো এটা সম্বন্ধে অবশ্যই জানো, আর না জানলেও প্রবলেম নেই, আবার দেখাই দিতেছি। এটা খুব বেশি ইম্পর্টেন্ট। এই যে 9 নাম্বারটা দেখতেছো না, এটা তোমার পরীক্ষায় তুমি কোন বোর্ডের আন্ডারে হও জানি না, যেই বোর্ডের আন্ডারে হও এটা তোমার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। কিভাবে করবে একটু দেখাই দিই আবারও, ছোট জিনিস, বিস্তারিত না বললেও এখানে দেখলেই তোমার হয়তো মনে পড়ে যাব। আমাদের দেখাইতে বলছে বৃত্তের ব্যাসই বৃহত্তম যা, তাহলে একটা ব্যাস অঙ্কন করলাম, আরেকটা আমি যা অঙ্কন করলাম, এটার নাম O দিয়ে দিলাম, এটার নাম A দিলাম, V দিলাম, এটার নাম C দিলাম, এটার নাম D দিয়ে দিলাম, তো যোগ করি OC OD যোগ করি। ঘটনাটা হইতেছে আমার কোনোভাবে দেখাই দিতে হইব যে AB বড় আর CDA কেমন ছোট নাকি। তো প্রথমে যদি আমি এই দিকে তাকাই, দেখো OA OV OC, এই যেটা OV OA OV OC OD সবাই সমান, কেন সমান, সবাইকে একই বৃত্তের ব্যাসার্ধ না, কেন্দ্র থেকে কেউ যদি পরিধি পর্যন্ত যায় তার আমরা কি বলি ব্যাসার্ধ বলি, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত গেছে, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত গেছে, সেও কেন্দ্র থেকে পরিধি, সেও কেন্দ্র থেকে পরিধি, তাহলে বলতেই পারি এই সবাই সমান, কারণ কি একই বৃত্তের ব্যাসার্ধ। শেষ ঘটনা। এবার যদি একটু ত্রিভুজের কথা চিন্তা করি, ত্রিভুজের যেই কোনো দুই বাহুর যোগফলে 3 নম্বর বাহু থেকে বড় হইবই, কনফার্ম, আর কোনো কথা নেই। ত্রিভুজের যেই কোনো দুইটা বাহুরে তুমি যদি যোগ করো, এই 3 নম্বর বাহু থেকে কেমন হইব বড়। তো আমি এটার যোগ করতেছি, এই যে OC প্লাস এর OD-তে কী করলাম যোগ করলাম, সে অবশ্যই তাহলে CD-র থেকে বড়। আমি OC-র পরিবর্তে OA চাইলে লিখতে পারি, লিখে দিলাম, আর OD-র পরিবর্তে চাইলে OB লিখতে পারি, লিখে দিলাম CD, কিন্তু OA OB যোগ করলে কি AB পাওয়া যায় না, তো ফাইনালি লিখে দাও যে AB CD-র থেকে বড়। শেষ, প্রমাণিত। একটু বাংলা কথা ছিল, একটু দেখে নিও কি বাংলা কথা আছে, বইলেই দিই। মনে করি উকেন্দ্রিক বৃত্তে AB হইতেছে ব্যাস, CD হইতেছে কি, যা প্রমাণ করে দেখাইতে হইব ব্যাসই বৃত্তের বৃহত্তম যে, অর্থাৎ A গ্রেটার দেন CD, মানে A বড় CD এর থেকে। তারপর এইটুক করে দিবা, কাজ কমপ্লিট। 9 নম্বরে হলো। 10 নম্বরে কি বলছে, একটু বেশি বেশি কথা দিয়ে দিছে, দেখি এটা কিভাবে করা লাগে। এটা ক্লিয়ার করি, যেহেতু তথ্য দিয়ে দিয়েছি এই অনুসারে আমাদের চিত্র আঁকতে হইব, চিত্র আঁকার পরে জিনিসটা ইজি হইব। এখন দেখো এখানে কি বলছে, দুইটি যা AB ও CD পরস্পর সমান, AB আর CD পরস্পর সমান এবং বৃত্তের অভ্যন্তরে, তো একটা বৃত্ত আছে। সবার প্রথম কথা আমি এখানে একটা বৃত্ত অঙ্কন করলাম। দুইটি যা AB আর CD পরস্পর সমান, AB আর CD পরস্পর সমান, আবার তারা অভ্যন্তরে এই বিন্দুতে ছেদ করছে। তো আমি এখানে দুইটা সমান যে অঙ্কন করি, ধরলাম এটা একটা সমান যে, এটার মাপে আরেকটা আঁকতে হইব, এই যেটা, এই দুটো আঁকছি, একটা নাম দিয়ে দিলাম আমি AB, যেটার নাম AB দিয়ে দিছি, আরেকটা নাম দিয়ে দিছি তারা কি CD দিয়ে দিছে। CD পরস্পর ছেদ করছে কোন বিন্দুতে, এই বিন্দুতে ছেদ করছে, এই যে এইখানটাতে ছেদ করছে, ঠিক আছে। ঘটনা এই সমান যদি 5 হয়, মানে এই যে এইটুক বড় অংশটুকের মান যদি 5 হয়, আর ছোট অংশ VE এর মান যদি কত হয় 3 হয়, তাহলে আমাদের কাছে কার কার মান জানতে চেয়েছে, DE এবং CF এর মান। DE হইতেছে এই যে ছোট এইটুক, আর আমাদের CF হইতেছে CF তো হওয়ার কোনো চান্স নাই, CE হইব, CE, DE এবং CE এইটুক আর এইটুক, হ্যাঁ E, ঠিক আছে। এর মান কত, একদম সিম্পল হিসাব, যদি দুইটা সমান যা পরস্পর এইভাবে ছেদ করে,
যেভাবে তারা ছেদ করছে, এটা যেহেতু বড় মাপ, এটাও কি এখানে বড় মাপ না, এটার মাপ যদি 5 হয়ে থাকে এটার মাপ কত হইব? অবশ্যই 5 হইব। তারপর এই ছোটটুকের মাপ যদি 3 হয়ে থাকে, এটা কি তার ছোট অংশ না? তাহলে এটার মাপ কত হইব? 3। দেখো তো চিত্রের দিকে তাকায় বোঝা যায় কিনা কোনটা বড় কোনটা ছোট স্পষ্ট বোঝা যায় তো। এই যে এটা আমাদের বড়, এটা আমাদের ছোট, সরি এটা আমাদের বড়, এই যে এটা আমাদের বড়, এই যে এটা আমাদের ছোট অংশ, এটা আমাদের ছোট অংশ, নাকি? তো এখানে তারা যা বলছে এই অনুসারে আমরা একটু তথ্য লিখি। দুইটি যা এ ও বি পরস্পর সমান এবং বৃত্তের অভ্যন্তরে ই বিন্দুতে ছেদ করলে, তো লিখতেছি দুইটি সমান যা, দুইটি সমান যা এ বি ও সিডি পরস্পর সমান, পরস্পর সমান এবং বৃত্তের অভ্যন্তরে ই বিন্দুতে ছেদ করলে তাদের অংশদ্বয়, দুইটা সাইড পেয়েছি না, যে একটা বড় অংশ একটা ছোট অংশ, তো এই জন্য লিখতেছি অংশদ্বয় পরস্পর সমান। এইটুক লিখে বেড়ালে একটু তথ্য লিখে দাও। এখানে এ ই বড় আর এখানে দেখায় সি ই বড়, তাহলে দুজনের মান কত? দুজনের মানই 5। এবং এখানে ছোট অংশ হয়েছে ভিই আর এখানে ছোট অংশ হইতেছে ডিই, এটার মান হচ্ছে 3 সেমি 5 সেমি। শেষ, কমপ্লিট। 10টা কমপ্লিট হইলো। আরও আমাদের কয়টা? আরও হয়তো 20টা আছে, 30টা দেখাই তুমি। এর মধ্য থেকে একদম 8.1 থেকে শুরু করে 8.5-এর মধ্যে যতগুলো সংক্ষিপ্ত প্রশ্নোত্তর তোমার পরীক্ষায় আসতে পারে সবগুলি এর মধ্যে কভার হয়ে যাব। তো ধৈর্য নিয়ে দেখতে থাকো। 10টা নিয়েছি, পরবর্তী 10টার দিকে আগাই। 11 নম্বর কি বলা হয়েছে? কোনো বৃত্তের কোনো চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ এটা আর কেন্দ্রস্থ কোণ এটা। আমাদের কাছে ওয়াইয়ের মান জানতে চেয়েছে। আমরা 20 নম্বর উপপাদ্য করছি না, একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের সম্পর্ক জানি। কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের কয় গুণ হয়? দ্বিগুণ। তো এখানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলেই কাজ কমপ্লিট। এখানে তারা কি দিয়ে দিছে? এটা আমাদের বৃত্তস্থ কোণ, এটা আমাদের কেন্দ্রস্থ কোণ। তো লিখে দিতেছি আমরা জানি কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ। আচ্ছা, এটা লেখারও প্রয়োজন নেই, এটা লিখতেছি কেন? দরকার নেই, ডাইরেক্ট সূত্র দিয়ে লিখে দিই। সুতরাং আমরা কি লিখতেছি? এটা আমাদের কি কোণ? এটা আমাদের কেন্দ্রস্থ কোণ। সে বৃত্তস্থ কোণের কয় গুণ? দ্বিগুণ। তো 2 ইন্টু বৃত্তস্থ কোণ 2y প্লাসের 10, ব্যাস। এবার এখান থেকে আমি ওয়াইয়ের মান উদ্ধার করবো। ব্রেকেট তুলে দিলাম 110 ডিগ্রি, এখানে 2 এর সাথে গুণ হইল 2 দুগুণে 4, সাথে আছে ওয়াই, এটা হয়ে গেল 20 ডিগ্রি। আমাদের ওয়াইয়ের প্রয়োজন, ওইদিকে ওয়াই বেশি দেখা যেতেছে, তাহলে ওয়াইটার ওই পাশে পাঠাই দিই। 110 ডিগ্রি লিখলাম, এটা এই পাশে প্লাস ছিল, এই পাশে এসে কী হয়ে গেল? মাইনাস 4y, সে প্লাস ছিল, ওই পাশে গিয়ে মাইনাস। বিয়োগ করলে এখানে কত থাকলো? 90। 3y লিখে দিলাম, 3y ইজ ইকুয়াল টু 90। আমাদের ওয়াইয়ের প্রয়োজন, 3 পাশে গুণ আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাব। 3 তিরিকা 9 মানে 30 ডিগ্রি। তো ওয়াইয়ের মান কত? 30 ডিগ্রি। একদম সিম্পল একটা জিনিস ছিল। এরপরে যদি আমি তাকাই, আমাদের 12, 13, 14 এগুলো হচ্ছে আমাদের উপপাদ্য বলতে গেলে। এরকমগুলি আমাদের উপপাদ্য টাইপ। এখানে একটু লেখালেখি আছে, একটু প্রমাণ করার বিষয় আছে। এই জিনিসটা মূলত আমরা প্রমাণ করছি। প্রমাণ করব যে অর্ধবৃত্তস্থ কোণ 1 সমকোণ, এটা আমরা দেখাই নিছি আগের ক্লাসগুলিতে। এটা আমাদের সমুদ্র বইয়ের 21 কি 22 নম্বরের উপপাদ্য হয়তোবা। আর বাকি দুটো আমরা একটু প্রমাণ করে দেখাবো। একটু বাংলা কথা আছে, তো বাংলা কথাটা লেখা আমি 12 এবং 13 ক্লিয়ারভাবে বুঝাইতেছি। দেখাও যে কোনো বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোনো কোণ স্থূলকোণ। উপচাপ মানে পুরো চাপটার যদি আমি অল্প একটু অংশ নেই, অর্ধেকটার থেকে কম অংশ নেই, তার আমরা বলি উপচাপ। উপকথার অর্থ হইতেছে কম। এই যে আমরা উপজাতি বলি না, পরিমাণে কি তারা আমাদের থেকে বেশি নাকি কম? কম না। মানে মূলত এই কথাটা হচ্ছে উপ দিয়ে বুঝে আসলে কম বা ছোট, ঠিক আছে? তো এখানে এটাই বুঝেছে, যদি আমি পুরো চাপের অর্ধেকের থেকে কম চাপ নেই, ওইখানে যে কোণটা উৎপন্ন হয় ওইটা সবসময় স্থূল কোণ উৎপন্ন হইবে। এই জিনিসটা আমাদের প্রমাণ করতে হইব। তো এই জন্য একটা চিত্র আগে প্রথমে দেখাই। আমরা যে এইটুকু অংশ নিছি চাপের BAC, একটু দাগ দিয়ে দেখাই নিতেছি যে আমরা এইটুকু চাপ নিছি, বুঝে দিতেছে অর্ধেকটা থেকে কম। মনে করি ও কেন্দ্রবিষ্ট বৃত্তের উপচাপ BAC এবং এই চাপের মধ্যে অন্তর্লিখিত কোণটার নাম হইতেছে VAC। এই যেটুকু কোণ, এই যেটা, এই যে পর্যন্ত BAC কোণ আমাদের কোনোভাবে দেখাইতে হইব যে VAC আমাদের 90 ডিগ্রি থেকে বড়, মানে সে একটা স্থূল কোণ।
এই জন্য আমাদের একটু অঙ্কন করতে হইব। অঙ্কনে আমরা কি করছি, আমরা এখানে একটা ব্যাস অঙ্কন করছি। ব্যাস আঁকার কারণ যাতে আমরা বৃত্তটার সমান দূরে টুকরা করতে পারি, বুঝতে পারছি। একটা ব্যাস বৃত্তরে কী করে, সমান দূরে টুকরায় বিভক্ত করে, মানে বলতে পারি পুরো চাপের এসে অর্ধেক করে। এই যে উপরে তার অর্ধেকটা চাপ, নিচে তার অর্ধেকটা চাপ, এটাই করছি। এবার আরেকটা অঙ্কন করছি, এ আর ডি এর যোগ করছি, ঠিক আছে। বুঝছি তো এটুক। কি বলছি, চাপের নাম বিএসি, এটা আমাদের উপচাপ যার মধ্যে একটা কোণ আছে ভিএসি। আমরা অঙ্কনে কি করছি, ভিডি ব্যাস অঙ্কন করছি, এ আর ডি এর যোগ করছি। প্রথম ধাপে যেহেতু আমাদের ও কেন্দ্রবিষ্ট বৃত্তে ভিডি হইতেছে ব্যাস, তাহলে ভিডি অবশ্যই বৃত্তটার অর্ধেক করছে। আর এই অর্ধেকের মধ্যে এই কোণটা আছে না, এই যে ভিডি, এই ভিডি মিললে কি এখানে একটা কোণ উৎপন্ন করছে না, এটার আমরা বলি অর্ধবৃত্তস্থ কোণ। কি বলি, অর্ধবৃত্তস্থ কোণ। আর অর্ধবৃত্তস্থ কোণ মানে এক সমকোণ। তো এই তথ্য আমরা এখানে লিখছি। ধাপ একে, ও কেন্দ্রবিষ্ট বৃত্তে ভিডি হইতেছে ব্যাস, তাহলে ভিইডি অর্ধবৃত্তস্থ কোণ, আর অর্ধবৃত্তস্থ কোণ মানে এক সমকোণ। শেষ। এরপরের ধাপে কমপ্লিট হইল এ ও সি, এই যে এই বিন্দুটা দোনোজনই কিন্তু আমাদের ভিডি এর একই পাশে অবস্থিত। এ সি দুজনই ভিডি এর একটা পাশে অবস্থিত। তুমি দেখেই বুঝতেছো যে ভিএডি এর থেকে আমাদের ভিএসি বড়। এই যে দেখো, ভিএডি হইতেছে যে এইটুক, ঠিক আছে না, আর ভিএসি হইতেছে তার থেকে একটু বেশি। তাহলে অবশ্যই আমি বলতে পারি বিএসি গ্রেটার দেন, এই যে চিহ্নটা কি গ্রেটার দেন বুঝাইছি, একটু ভালো মতো দিয়ে দিই। এই যেটা মানে এই দিকটাতে খোলা, এই দিকটাতে বড়। বিএসি বড়, কার থেকে বড়, ভিএডি এর থেকে বড়, ভিএডি এর থেকে বড়। আর ভিএডি এর মান কত, এক সমকোণ। এটা যে আছে তাই লিখছি, গ্রেটার দেনের মতো গ্রেটার দেন লিখছি। ভিএডি সমান আমি এক সমকোণ জানছিলাম না, ওটাই বসাই দিছি। আর কেউ যদি এক সমকোণের থেকে বড় হয় তার আমরা কি বলি, স্থূলকোণই বলি না। শেষ, ঘটনা কমপ্লিট। এখন তুমি যদি এটা পারো, তুমি আবার কিন্তু 13 নম্বর খুব সহজে পারবা। এখানে আমাদের অধিচাপের কথা বলছে। আমাদের উপচাপ মানে হইতেছে অর্ধেকের কম যে চাপটা, তার আমরা কি বলি, উপচাপ বলি। আর যদি অর্ধেকের বেশি হয় তার আমরা বলি অধিচাপ। উপচাপের উৎপন্ন কোণটা যদি আমাদের স্থূলকোণী বা 90 ডিগ্রি থেকে বড় হয়, তাহলে স্বাভাবিকভাবেই আমাদের যেটাতে বলে আর কি অধিচাপ, মানে বড় যে চাপ, এটার মধ্যে অবস্থিত কোণটা কেমন হইব, কোণটা হইব অবশ্যই আমাদের সূক্ষ্মকোণ। আর এদের মাঝখানে একজন আছে যেটা হইতেছে অর্ধবৃত্তস্থ কোণ মানে এক সমকোণ। এটা আমি মাঝে নিছি মূলত। এটারে আগে যদি আমরা প্রমাণ করে নিতাম তাহলে সবচেয়ে বেশি ইজি হইতো। এই যে 14 নম্বর, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণের কনসেপ্টটা একদম ইজি, আমি এটা থেকেই বুঝাই দিতেছি, কারণ এর আগে আমি এটা করছি। তোমরা আগের ক্লাসে এটা দেখে নিতে পারো বিস্তারিতভাবে। এখানে মূলত বুঝাই দিতেছি। ধরো এটার হিসাব যদি আমি বাদ দিই, এটা বুঝছি 12 নম্বর কমপ্লিট। কিন্তু এখন শুধু আমি এটার দিকে তাকাইতেছি। ধরো এই যে এখানে আমি একটা নতুন নাম নিলাম, পি নিলাম, ভিপিডি। এই চাপটার উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কি, এটা না, ভিওডি। আর বৃত্তস্থ কোণ কি, ভিএডি। তো আমি একটু লিখি যে এখানে আমি পাইছি ভিএডি, এটা আমাদের বৃত্তস্থ কোণ। আর কেন্দ্রস্থ কোণের নাম আমি কি পাইছি, ভিওডি। আমরা জানি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের মধ্যকার সম্পর্ক কি, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেকটা। কেন্দ্রস্থ কোণের কেমন, অর্ধেক। তো এখানে একটু ভালো মতো লিখি, আমাদের বৃত্তস্থ কোণের নাম হইতেছে ভিএডি, সে হইতেছে কেন্দ্রস্থ কোণের অর্ধেক, মানে ভিওডি এর অর্ধেক। ভিওডি একটা কি সরল রেখা না, মানে এটা একটা আমাদের সরল কোণ। কি কোণ, সরল কোণ। আর সরল কোণে থাকে কত ডিগ্রি, 180, বা অন্যভাবে বলতে গেলে 2 সমকোণ। তাহলে এটার মান বের হইতেছে 2 সমকোণ। তাহলে হাফের সাথে তুমি যদি 2 সমকোণ লেখো, 2 সমকোণ, 2 দিয়ে 2 এর ভাগ করলে কত পাওয়া যায়, 1 পাওয়া যায় না, 1 সমকোণ। তাহলে ভিএডি কয় সমকোণ, 1 সমকোণ। এইভাবে আমরা প্রমাণ করতে পারি যে আমাদের অর্ধবৃত্তস্থ কোণ 1 সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ 1 সমকোণ, এটার হেল্প নিয়ে আমি কী বের করলাম, যে আমাদের উপচাপের উপর যে থাকে সে হইতেছে স্থূলকোণী। আর এবার আমরা প্রমাণ করে দেখাবো আমাদের অধিচাপের উপর দণ্ডায়মান বা অধিচাপের মধ্যে অবস্থিত যে কোণটা, সে হইতেছে আমাদের সূক্ষ্মকোণী, মানে 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে এবার ওইটার প্রমাণটা দেখাই। 13 নম্বর, বৃত্তের অধিচাপ। তো অধিচাপটা আমরা এখানে যদি দেখি, অধিচাপটা আমরা ধরছি ভিএ, এই যে পর্যন্ত ভিএসি, এই যে আমি ডট দিয়ে বুঝাইছি যেটা, এটা হচ্ছে আমাদের অধিচাপ, অর্ধেকের থেকেও বেশি। মনে করি ও কেন্দ্রবিষ্ট বৃত্তে ভিএসি একটি অধিচাপ, এবং এটার মধ্যে অবস্থিত আমাদের অন্তর্লিখিত কোণটা হইতেছে ভিএসি, এই যে এইটুক দেখছি, আমাদের চাপটা হইতেছে ভিসি। তাহলে ভিসি কেন্দ্রে, বৃত্তে কই গিয়ে মিলিতেছে এই বিন্দুতে, তাহলে চাপের নাম বিএসি এবং এর মধ্যকার কোণের নাম ভিএসি। বুঝছি, লিখছি। আমাদের প্রমাণ করে দেখাইতে হবে ভিএসি একটা সূক্ষ্মকোণ। আগেরটা যেভাবে লিখছি ওটা লিখছিলাম আমরা কি বলে উপচাপ লিখছিলাম, আর এটা লিখছি অধিচাপ। ওটার কোণের নাম লিখছি, এটার কোণের নামও লিখছি। এরপরে আমরা ওইটাতে কি করছিলাম, ভিডি একটা ব্যাস অঙ্কন করছিলাম, এখানেও সেম কাজ করছি।
এটিতে যোগ করছিলাম, এখানেও এটি যোগ করছি, পরের ধাপও ওইটাতে আমরা যা করছি এটাতে সেম টু সেম, কোনো এলোমেলো না, একদম হুবহু। ও কেন্দ্রবিষ্ট বৃত্তে ভিডি ব্যাস, এই যে ভিডি ব্যাস, তাহলে ভিএডি হইতেছে আমাদের অর্ধবৃত্তস্থ কোণ, মানে এই যে এইটুকু আমাদের অর্ধবৃত্তস্থ কোণ, আর অর্ধবৃত্তস্থ কোণ কয় সমকোণ? এক সমকোণ, এইটুক একদম হুবহু সেম। তারপরেরটা আসলে সেমই, কিন্তু আগেরটাতে আমাদের ভিডি এর একই পাশে দোনোজন ছিল এ এবং সি, কিন্তু এটাতে আমাদের দুই পাশে অবস্থিত, একটা এই পাশে আর একটা এই পাশে। এটাই লিখছি, এ ও সি বিন্দু ভিডি রেখাংশের বিপরীত পাশে অবস্থিত। ঠিক আছে, তাহলে একটু তাকাও তো, ভিএসি কোণ কতটুক? এই যে এইটুক না ভিএসি, বিএসি এই যে এইটুক কোণ, এটার থেকে কি আমাদের ভিএডি এ বড় না? ভিএডি হইতেছে এই যে পর্যন্ত, ভিএসি এই যে ভেতরের এইটুক, আর ভিএডি হচ্ছে পুরোটা, তাহলে অবশ্যই বলতে পারি ভিএসি ছোট ভিএডি এর থেকে। আবার ভিএডি এর মান আমি কত জানছি? এক সমকোণ, তাহলে ভিএসি এক সমকোণের থেকে ছোট, আর কেউ যদি এক সমকোণের থেকে ছোট হয় তাহলে আমরা কি বলি? সূক্ষ্মকোণী বলি। একদম সিম্পল লজিক, কিন্তু মোটামুটি গুরুত্বপূর্ণ বলতে পারি। তো আমাদের অধিচাপেরটা প্রমাণ যেভাবে, আমাদের উপচাপেরটার প্রমাণও সেমভাবে। এটা তোমার এমসিকিউতে একটা গুরুত্বপূর্ণ জিনিস। অধিচাপ যে কোণটারে ধারণ করে সে সবসময় সূক্ষ্মকোণ, আর আমাদের উপচাপ যে কোণটারে ধারণ করে সে সবসময় স্থূলকোণ, আর আমাদের অর্ধেক চাপ যেটা ধারণ করে ওটা সবসময় এক সমকোণ। ঠিক আছে, বুঝছি। এখন যদি আমরা পরেরটার দিকে তাকাই, 15 নম্বর খুব সিম্পল একটা জিনিস দিয়ে দিছে। কি জানতে চাইছে? বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে। বৃত্তের কি দেওয়া? ব্যাসার্ধ। তুলে কি ব্যাসার্ধ, ব্যাসার্ধ আর সমান কত দিয়ে দিছে? 10 সেন্টিমিটার। আর আমাদের কাছে কি জানতে চেয়েছে? বৃত্তের বৃহত্তম যা। এখন তুমি বলো তো, বৃত্তের বৃহত্তম যা আসলে কারে বলে? বৃত্তের বৃহত্তম যা হইতেছে তার ব্যাস, কারণ ব্যাস থেকে বড় যা হওয়া সম্ভব না। তোমার কাছে তাহলে ব্যাসার্ধের মান দেওয়া আছে, ব্যাসের মান জানতে চেয়েছে, তো একটু বাংলায় লিখতে হইব। ব্যাস হচ্ছে, একটু বাংলা লিখে নেবে, ঠিক আছে? ব্যাস হচ্ছে বৃত্তের বৃহত্তম যে। সুতরাং ব্যাস 2r 2 × 10 = 20 সেন্টিমিটার। শেষ ঘটনা, বুঝতে পারছি। 15 এবার 16 নম্বর দিকে তাকাই। চিত্র থেকে আমাদের সমাধান করতে হইব। চিত্রে কি দিয়েছে? MON 60 ডিগ্রি। কই আছে MON? এই যেটার মান হইতেছে 60 ডিগ্রি। আর আমাদের কাছে জানতে চাইছে, আর একটু তথ্য দেওয়া আছে, PM এবং PNও সমান। আমাদের এই যে এই বাহু এবং এই বাহু সমান। POM এই যে এইখানে POM, এই যে এই কোণটার মান কত আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তো একটু কাজ করতে হইব, এগুলো বুঝছি, এগুলার আর প্রয়োজন নাই। এখন এটার সমাধানটা করি। এটা আমাদের কত? 16 নম্বর। আমাদের এখানে কার মান দেওয়া? MON এর মান দেওয়া। তো লিখতেছি আমরা MON এর মান। MON সমান কত ডিগ্রি? 60 ডিগ্রি। আচ্ছা, যদি আমি বলি উপরের যে MON আছে, মানে প্রবৃদ্ধ যে MON, এটা অবশ্যই আমাদের 180 থেকে বড়, তাহলে এই উপরের MON হইতেছে আমাদের প্রবৃদ্ধ কোণ। এটার মানটা একটু বের করি। প্রবৃদ্ধ MON, আমাদের নিচের MON আর উপরের প্রবৃদ্ধ MON মিললে একটা বৃত্ত হয়ে যায়, মানে এখানে 360 ডিগ্রি বা 4 সমকোণ থাকে। তো অলরেডি আমি MON এর মান জানি, এর থেকে যদি আমি প্রবৃদ্ধ MON বের করছি, 360 থেকে বিয়োগ করলেই কাজ হয়ে যাব। বিষয়টা কি বুঝছি? কি করছি আমরা? 23 নম্বর উপপাদ্য করছি, ওটাতে আমরা জানছিলাম প্রবৃদ্ধ দুইটা জিনিসটা যোগ করছি, 360 পেয়েছি। মানে প্রবৃদ্ধ হয়েছে একটার বিপরীতে, এরকমই তো। প্রবৃদ্ধ কোণ মূলত 180 থেকে যে বড় তার আমরা কি বলি? প্রবৃদ্ধ কোণ বলি। নিচেরটা 180 থেকে ছোট, নর্মাল MON, কিন্তু উপরেরটা অবশ্যই তাহলে 180 থেকে বড়, তাহলে এই জন্য ওইটার নাম কি? প্রবৃদ্ধ MON। আমি প্রবৃদ্ধ MON বের করতে চাইলে 360 থেকে নিচের MON বিয়োগ করলেই হয়ে গেছে। তো এইভাবে আমি প্রবৃদ্ধটার মান বের করলাম। মান বের হয়েছে কত? 300 ডিগ্রি। এখন আমি একটু এই দুটো ত্রিভুজের দিকে তাকাই। এই যে এই ত্রিভুজটা এবং এই সাইডের ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজের কথা যদি একটু চিন্তা করি, ত্রিভুজ OPM এবং ত্রিভুজ OPNA, আমি যে সেই দুটো ত্রিভুজ একটু সর্বসম বানাইতে, তো সর্বসম বানাইতে হলে কয়টা জিনিস সমান করা লাগে? 3টা জিনিস সমান করা লাগে। তো দেখি কি কি সমান করা যেতে পারে। তারা প্রথমে আমাদের একটা তথ্য দিয়ে দিছিল যে PM আর PN সমান। একটু লেখা রাখি, PM সমান PN, একটা জিনিস সমান হইলো। আর কয়টা সমান করা লাগে? 2টা। দেখো এখানেও আমাদের OP বাহু আছে, আমাদের এই ত্রিভুজে যেমন OP আছে ওইটা তো OP আছে, তাহলে লিখে দিতে পারি OP সমান OP।
যেটা দেওয়া থাকে ওটার আমরা বলি ধরে নেওয়া, আর যেটা সবার মধ্যে থাকে ওটার বলি আমরা সাধারণ বাহু। সাধারণ বাহু। মূলত এই দুটোর আমি সমান করতে পারলে আমাদের কাজটা হয়ে যাব, এই জন্য আমি চাইতেছি এই দুটো ত্রিভুজের সর্বসম করতে। আবার এখান থেকে আমি ও এম, এখান থেকে আমি ও এন সমান করে লিখতে পারি। কেন লিখতে পারি? উভয় একই বৃত্তের ব্যাসার্ধ। কেন্দ্র থেকে ও এম পর্যন্ত গেছে মানে পরিধি পর্যন্ত গেছে ব্যাসার্ধ, ও থেকে এন সেও পরিধি পর্যন্ত গেছে মানে ব্যাসার্ধ, তো একই বৃত্তের ব্যাসার্ধ। একই বৃত্তের ব্যাসার্ধ। তিনটা জিনিস সমান হওয়ার অর্থ কি? ত্রিভুজ ও পি এম সর্বসম ত্রিভুজ ও পি এন। এখন কথা হইতেছে আমি যদি প্রবৃদ্ধ এম ও এন এর দিকে তাকাই, প্রবৃদ্ধ কার দিকে তাকাই? এম ও এন এর দিকে তাকাই। একটু ক্লিয়ার করি চিত্রটা, তাহলে বুঝতে ইজি হইব। প্রবৃদ্ধ এই যে এখানে ও ছিল, এম ও এন কে, এটা না, এটা হইতেছে যে এইটুক কোণের আর এইটুক কোণের যোগফল না, এই কোণের নাম হইতেছে পি ও এম, এই কোণের নাম কি? পি ও এম। তাহলে একটু লিখি আমি, সমান এই ত্রিভুজ থেকে যদি আমি পি ও এম নিই, ওর থেকে অবশ্যই আমি কি নিব? পি ও এন নিব না? এটা থেকে যদি আমি পি ও এম নিই, আমি জানি এই দুটো ত্রিভুজ কেমন হয়ে গেছে? সর্বসম, তাহলে এদের সব কিছু সমান। এটা থেকে যদি আমি পি ও এম নিই, এর থেকে অবশ্যই আমি কি নিব? পি ও এন। তো লিখে নিলাম আমি পি ও এন। আর এই দুটোর যদি আমি যোগ করতে পারি, পি ও এম প্লাসের পি ও এন সমান কত পাওয়া যাব? সমান পাওয়া যাব এম ও এন, প্রবৃদ্ধ এম ও এন, আর যেটার মান অলরেডি আমরা জানি 300, এটা আমরা লিখে দিলাম। এখন পরের লাইন, পি ও এম এর মানই তো আমরা চাই, তো পি ও এম যেমন আছে ওই রকমই রাখলাম, কিন্তু পি ও এন এটার পরিবর্তে আমি এবার এটা লিখে দিলাম। কেন লিখলাম? আমি পি ও এম এর মান খুঁজতেছি। কার মান খুঁজতেছি? পি ও এম এর মান খুঁজতেছি, এই জন্য আমি এটারে চেঞ্জ করেছি, এটারে চেঞ্জ করে এটার মানটা বসাই দিছি। 300 ডিগ্রি কয়টা পেলাম? দুইটা পেলাম। পি ও এম 300, দুই পাশে গুণ, ওই পাশে গেলে কী হয়ে যাব? ভাগ হয়ে যাব। 300 দুই দ্বারা ভাগ করছে 150, তাহলে পি ও এম সমান কত? 150 ডিগ্রি। শেষ। বুঝছে? পরেরটা 17 নাম্বার, কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ কিউ সি আর কত এবং কেন্দ্রস্থ কিউ সি আর কত? এটা তো প্রবৃদ্ধ কথাই দিয়ে দিছে, এটা আমাদের 16 থেকে ইজি, 17 মোটামুটি, 16 থেকে অনেকটা ইজি। এবার 17টা বুঝি। আচ্ছা দেখো, এখানে যদি আমি খেয়াল করি, আমাদের এই যে কিউ আর এই চাপের উপরেই তো আমাদের এটা দণ্ডায়মান নাকি? এটা আমাদের কেন্দ্রস্থ কোণ, এটা আমাদের বৃত্তস্থ কোণ না? তো এই বিষয়টা একটু অ্যাপ্লাই করি। 17 নম্বরে কিউ আর চাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণের নাম কি? এই যেটাই তো কিউ সি আর, আর আমাদের কাছে এর মান কিন্তু জানতে চেয়েছে, তো লিখে দিলাম কিউ সি আর। কিউ সি আর এবং বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণের নাম কি? কিউপিআর। কিউপিআর আমরা মূলত খুঁজতেছি এটার মান। আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কেমন? দ্বিগুণ, তাহলে কিউ সি আর সমান 2 ইন্টু কিউপিআর। 2 ইন্টু কিউপিআর এর মান আমাদের কত দিয়ে দিছে? 60 দিয়ে দিছে, গুণ করলে কত হয়ে গেল? 120 ডিগ্রি। তাহলে আমি কিউসি আর কেন্দ্রস্থ কোণের মানটা জানছি। কিউসি আর এই যে এইটুকের মান, এই যে এইটুকের মান আমরা জানি, এইটুকের মান কত? 120। এখন উপরেরটার মান কেমনে বের করবো? এটাই তো আমাদের প্রবৃদ্ধটা। 380 থেকে যদি আমি এইটুকরে বাদ দিয়ে দেই, তাইলে আমাদের প্রবৃদ্ধটার মান বের হয়ে যাব। তো লিখে দিই, সুতরাং প্রবৃদ্ধ কিউসি আর ইজ ইকুয়াল টু 360 মাইনাস 120, কত বেরোইব? এখানে 40 বেরোইব, 240। শেষ। বুঝতে পারছি না? আমাদের এইটুক হইতেছে কেন্দ্রস্থ কিউসিআর, আর এটা হইতেছে প্রবৃদ্ধ কিউসিআর। যেহেতু তার মানে 180 থেকে বড়, সে অবশ্যই প্রবৃদ্ধ, আর পুরোটা মিললে 360 তৈরি হয়। এইটুকের মান আমি কোনোভাবে 120 বের করছি, তাহলে বাকিটার মান কেমনে বের করবো? 360 থেকে বিয়োগ করে দিছে, কাজ কমপ্লিট। এরপরেরটা 18 নম্বর। 18 নম্বরে যেহেতু এ ও সি, ও হইতেছে এসি এর মধ্যবিন্দু, তাইলে অবশ্যই এসি আমাদের কি? ব্যাস। এসি ব্যাস।
সুতরাং এই যে কোণটা উৎপন্ন হয়েছে এটার নাম কি ছিল, ব্যাসার্ধ। আচ্ছা একটা নাম দিয়ে দিই, এটার নাম দিয়ে দিলাম ভি দিয়ে দিলাম। তাহলে অবশ্যই এবিসি, এবিসি কয় সমকোণ, এক সমকোণ। তাহলে আমাদের এই ত্রিভুজটা যেটার নাম পাইছি এবিসি, সে একটা সমকোণী ত্রিভুজ, লিখে দিলাম সমকোণী ত্রিভুজে। এখানে আবার সাইড নোট চাইলে দিতে পারো যে আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, লিখিয়ে দিই অর্ধবৃত্তস্থ কোণ কয় সমকোণ, এক সমকোণ। এর জন্য আমরা এটা লিখতে পারছি, যেহেতু এসি আমাদের ব্যাস, এই জন্য এবিসি, এই যে এবিসি যে এটা আমাদের কত ডিগ্রি, 90 ডিগ্রি। যেহেতু সে 90 ডিগ্রি, তাহলে অবশ্যই আমাদের এবিসি একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজ হলে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি। আমরা এবি এর মান জানি, এবি এর মান হচ্ছে 8, আমরা বিসি এর মান জানি 6, আমাদের এসি এর মান মানে অতিভুজের মান প্রয়োজন। তো আমরা লিখে দিলাম এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস এর বিসি স্কোয়ার। এসি স্কোয়ার, এবি এর মান কত 8, তার উপরে স্কোয়ার, বিসি এর মান জানছি 6, তার উপরে স্কোয়ার, এসি স্কোয়ার এটা বের হয়ে গেল 64, এটা বের হয়ে গেল 36, তো যদি যোগ করি তাহলে মান মনে হয় 100 বের হইব। আমাদের এসি স্কোয়ার না, শুধু এসির প্রয়োজন, কারণ এসি হচ্ছে আমাদের ব্যাসার্ধ। 100 রুট করলাম, তাহলে এসি এর মান জানছি কত 10। এসি কেন্দ্র থেকে একদম কি এক মাথা থেকে আরেক মাথায় গেছে না, তাহলে এটাই আমাদের কি ব্যাস, এটা আমাদের ব্যাস। কিন্তু আমাদের কাছে কি জানতে চেয়েছে, ব্যাসার্ধ। সুতরাং একটু লিখে নিতে পারি এসি ব্যাস, এসি ব্যাস, সুতরাং ব্যাসার্ধ 10/2 ইজ ইকুয়াল টু 5 সেমি। শেষ, কমপ্লিট, বুঝতে পারছি। এবার বাকিগুলি দেখি। 19 থেকে 22 পর্যন্ত সব চিত্র নিয়ে নিছি। চিত্রগুলি দেখতে যেমনই হোক, এগুলোর সমাধান কিন্তু খুব ইজি হয়। 19 নাম্বারটার দিকে তাকাও, আমাদের একটা তথ্য দিয়ে দিছে, এইখানে এই কোণটার নাম এক্স, এটা 2y প্লাস 10, এটার মান দেয় নাই। আবার ডি কোণের মান দিয়েছে y প্লাস 14। এখানে আবার আরেকটু তথ্য দিছে এবিসি, এবিসি মানে বি কোণের কথা বলছে, আরেকটা বলছে ভিসিডি, ভিসিডি এসি কোণটার কথা বলছে। এর জন্য যোগফল তারা 224 দিয়ে দিছে, আর আমাদের কাছে এক্স আর ওয়াই এর মান নির্ণয় করতে বলছে। আচ্ছা তুমি এই বিষয়টা তো জানো, 23 নম্বর উপরে তুমি কি শিখছো, একটা বৃত্তের ভেতর যদি আমি একটা চতুর্ভুজ আঁকতে পারি, চতুর্ভুজ দুইটার বিপরীত দুই কোণের যোগফল 180, এটা তোমরা জানি নাকি? তো আমাদের এই বৃত্তটার ভেতরে এ বি সি ডি কি অন্তর্লিখিত হয়েছে না? এখন দেখো বি কোণের অপোজিটে কি ডি কোণটা আছে না, তো এই দুজনের যোগফল অবশ্যই কত হইব, 180 হইব। এই তথ্য থেকে ইজিলি আমি ওয়াইয়ের মানটা বের করতে পারি। আগে এইটুকু বের করি, তারপর বাকিটার দিকে তাকাইতেছি। তো এখানটাতে 19 নাম্বার একটু লিখে নেই, এ বি সি ডি চতুর্ভুজটি অন্তর্লিখিত হয়েছে নাকি, চতুর্ভুজটি অন্তর্লিখিত। সুতরাং আমি বলতেই পারি এই কোণটার যোগফল 180, এই কোণের নাম কি এ বি সি, এ বি সি, আর এই কোণের নাম কি এডিসি, এডিসি সমান 180 ডিগ্রি। এদের একটু মান বসাই। এবিসি কোণ, যে এবিসি কোণ, এটার মান হচ্ছে 2y প্লাস 10। এই যে এইটুক কোণের মান, এই যে দেখতেছি তো এবিসি, এটার মান তারা কত দিয়ে দিয়েছে 2y প্লাস 10। তো আমি ওইটা করলাম 2y প্লাস 10। তারপরে আসে এই দিকটাতে এডিসি, এডিসি কই, এই যে এডিসি, এটার মান আবার কত দেওয়া y প্লাস 14, তো y প্লাস 14, এই পাশে আছে 180। আমার ওয়াইরে দরকার 2y, আরেকটা y, কয়টা y হয়ে গেল 3টা। এই পাশে 10 আর 14 আছে কি আকারে, প্লাস আকারে, ওই পাশে গেলে অবশ্যই কী হয়ে যাব, মাইনাস হয়ে যাব। তো যদি বিয়োগ করি 10 14, বিয়োগফলটা কত একটু দেখি। 180 থেকে যদি আমি 24টা বিয়োগ করি, রেজাল্ট কত বের হইব, 10 আর 14 মিলে 24 হয়েছে, বিয়োগ করতেছে 180 থেকে বিয়োগ 24, 156। আমাদের ওয়াইয়ের প্রয়োজন 3, এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে অবশ্যই ভাগ হয়ে যাব। তো 3 ধারা যদি আমি ভাগ করি, রেজাল্ট বের হইব 52। আমি ওয়াইয়ের মান জেনে গেছি, মানে একটা অলরেডি বের হয়ে গেছে। তারা কার মান জানতে চেয়েছিল, এক্স এবং ওয়াইয়ের মান আমি জানছি কত, 52। এবার যদি আবার একটু খেয়াল করি, আমাদের চতুর্ভুজের ভেতরে, আমাদের বৃত্তের ভেতর যে চতুর্ভুজ আঁকছি, বা যেই চতুর্ভুজের কথাই আমরা বলি, চতুর্ভুজে থাকে কত ডিগ্রি, 360 না? এবার তুমি চতুর্ভুজ যেইভাবে মন চায় ওইভাবে আঁকো, ঠিক আছে? তো এখানেও যেহেতু একটা চতুর্ভুজ অঙ্কিত হয়েছে, এটার চারো বাহুরে যদি আমি যোগ করি, এখানে কত ডিগ্রি পাওয়া যাব, বাহু না কোণ, চারোটা কোণের যদি যোগ করি কত ডিগ্রি পাওয়া যাবে, 360। তো লিখতেছি, আবার
এ বি সি ডি চতুর্ভুজে কোনগুলির নাম লিখতেছি? একটার নাম দিয়ে দিছে তারা ABC, একটা কোণের নাম কি ABC প্লাস আরেকটা কোণের নাম কি VCD। এই দুটো আবার একসাথে লেখার কারণ আছে, কারণ আমরা কিন্তু ABC আর VCD এর মানটা জানি। তারপরে এই কোণটার নাম লিখি, এটার নাম কি ADC বা CDA, যেটা মনে চাই লিখতে পারো। তো ADC লিখে দিলাম, ADC। আরও একটা আছে, এটার নাম কি VAD। সবগুলি কোণটা যোগ করছি, মান তাহলে অবশ্যই 360 হইব। এরপর নিচে নিলাম, এইটুকের মান জানি, তারা দিয়ে দিয়েছিল 224। এডিসি কই আছে তাকাই, এডিসি এটার মান কত? y প্লাস এর 14 ডিগ্রি। আর ভিএডি এর মান কই? ভিএডি এর মান x দেওয়া। মূলত এখানে আমাদের x এর মানটারই দরকার, কারণ y এর মান অলরেডি আমরা বের করছি। এখানে কত পাইছি? এইটুকের মান 24 লিখে দিছি। এখানে একটা y ছিল, তো মানটা বসাই দিই। y এর মান আমরা কত জানি? 52 ডিগ্রি। এখানে কত আছে? 14 ডিগ্রি। আর এখানটাতে একটা x 360। এই সবাই এই পাশে আছে প্লাস, একের ওই পাশে গেলে কি হয়ে যাবো? মাইনাস। তো ওই পাশে পাঠাই দিই মাইনাস কইরা। চাইলে একবার যোগ করে ওই পাশে পুরো যোগফলটারে বিয়োগ আকারে লিখতে পারি, বা চাইলে ভাঙ্গেও লিখতে পারি, যে এইভাবে প্লাস ছিল মাইনাস, প্লাস ছিল মাইনাস, প্লাস ছিল মাইনাস। এবার যদি বিয়োগ করি, 360 বিয়োগ 224, তারপরে বিয়োগ হইতেছে কত? 52। এরপরে বিয়োগ হইতেছে কত? 14। 360 থেকে 224 বিয়োগ করছি, 52 বিয়োগ করছি, 14 বিয়োগ করছি, ফাইনাল রেজাল্ট 70 ডিগ্রি। তো এক্স এর মান জানছি আমরা 52 এবং ওয়াই এর মান জানছি আমরা 52 এবং এক্স এর মান জানছি 70। শেষ, 19 নাম্বার কমপ্লিট হইল। বুঝছি না? এখন 19 নাম্বারের পরে যদি আমরা এরপরে 20 নাম্বারটার দিকে তাকাই, চিত্রতে এক্স প্লাস ওয়াই এর মান নির্ণয় করতে বলছে। এই তথ্য থেকে এক্স আর ওয়াই এর মান বের করতে হইব। এর জন্য আবার যোগ করে দেখাতে হবে তাদের রেজাল্ট কত, মানে তাদের মান কত। একই টাইপের জিনিস। এখন দেখো, আমাদের এই বৃত্তের ভেতরে কি চতুর্ভুজটা আছে না? তাহলে স্বাভাবিক কথাই বোঝা যায় এদের বিপরীত দুই গুণের যোগফল 180 হইবই। তো ওইভাবে আমরা লিখতেছি 20 নাম্বার চিত্রের যদি যোগ দিয়ে থাকাই আমাদের এইটার এটা, মানে এই যে এই দুজনের যোগফল 180। কোণের নাম উল্লেখ নেই, চাইলে তুমি দিয়ে নিতে পারো, যেহেতু আমাদের এইখানে দেয় নাই আমরা ওইভাবে কিছু লিখতেছি না, কিন্তু তাকায় তো বোঝা যায় কোনটার বিপরীতে কোনটা আছে। যেমন এখানে 3x এর সাথে কি আছে? x আছে। এটারে আগে করি, 3x প্লাস x যোগফল অবশ্যই কত হবে? 180। তো এখানে পেলাম আমরা 4x, এখানে হয়ে গেল 180। আমাদের দরকার x এর 4 এই পাশে গুণ ছিল, ওই পাশে গেলে কি হয়ে যাব? ভাগ। কিভাবে 180 হলো বিষয়টা তো বুঝছি। আমরা জানি চতুর্ভুজের বিপরীত দুই কোণের যোগফল 180। তাহলে এটার অপোজিটে অবশ্যই এই কোণটা আছে, এটার মান 3x, এটার মান x, তাহলে এর জন্য যোগ করছি, অবশ্যই 180 হইব। এবার 180 ভাগ দিলাম 4 দ্বারা, রেজাল্ট বেরোচ্ছে 45। তাহলে x এর মান কত? 45 ডিগ্রি। আবার এটার দিকে তাকাই, এটা 85 দিয়ে দিছে, এটা y দিয়ে দিছে। তো আমরা জানি এই দুজনের যোগফল কত বের হইব? অবশ্যই 180 বের হইব, কারণ একটা এটার বিপরীতে আছে। 180 85, 180 থেকে যদি 85 বিয়োগ করি 95 বের হইব। তাহলে y এর মান কত জানলাম? 95। আমাদের কাছে এই দুজনের যোগফল জানতে চেয়েছে, তো x আর y এর যোগ করি। সুতরাং বা অতএব x প্লাস এর y ইজ ইকুয়াল টু 45 প্লাস এর 95। যদি যোগ করি রেজাল্ট বের হবে 140। শেষ, অ্যান্সার কমপ্লিট। বুঝছি না? 21 নাম্বারের দিকে তাকাই। 21 নাম্বার, এটাও আমাদের ভেতরে একটা চতুর্ভুজ দেখা যাইতেছে নাকি? চিত্রে ও বৃত্তের কেন্দ্র হলে ভিডিসি এর মান জানতে চেয়েছে। কার মান? ভিডিসি। এই যে এই কোণটার মান আসলে জানতে চেয়েছে। তো দেখি এটা কিভাবে করা লাগে। এটাতে মনে হয় আমরা আমাদের যে 20 নাম্বার উপাদ্য পড়ছিলাম ওইটার একটু হেল্প নেওয়া লাগতে পারে, কারণ বিসি চাপের উপর, এই যে দেখো ভিডিসি চাপ, এই যে এই চ্যাপ্টারের কথা আমি বলতেছি, এই চ্যাপ্টারের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এটা, বৃত্তস্থ কোণ এটা, আর আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো এই তথ্যটা একটু অ্যাপ্লাই করি। ভিডিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ
কোণের নাম কি? কেন্দ্রস্থ কোণ কোনটা? এই যেটা VOC, VOC। এবং বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণের নাম কি? VAC, VAC। তো সুতরাং আমরা লিখতে পারি কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ, মানে VOC কার দ্বিগুণ? VAC এর দ্বিগুণ। পরের লাইন, VOC এর মান তারা কি দিয়ে দিছে? VOC এর মান দিছে 2x প্লাস এর 60, 2x প্লাস এর 60 ডিগ্রি। আর এটার মান কত দিয়ে দিছে? VAC এর মান দিয়েছে 3x, তো ইন্টু 3x। এখানে 2x পাওয়া গেল, 60 মতো 60, 3 দুগুণে 6 হইল। এক্সট্রা ওই পাশে পাঠাই দেই, যেহেতু এখানে বড়টায় আছে। প্লাসের ছিল, সে হয়ে গেল মাইনাস 60, এখানে পাওয়া গেল তাহলে 4x লিখলাম, 60ও লিখলাম। মানে বলতে পারি এটার আমি আগে লিখছি, এটার পরে লিখছি। এবার ফাইনালি 4 এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কী হয়ে যাবো? ভাগ দিলে কত দাঁড়ায়? 15। তাহলে x এর মান জানা হয়ে গেল। x এর মান কত? 15 ডিগ্রি। আমি x এর মান জানি, আমাদের কাছে কার মান বের করতে বলছে? VDC এর। কেন এটা করলাম? দেখো আমাদের ABCD, সরি একটু ঘুরাই হইব, ABDC, এটা কিন্তু একটা চতুর্ভুজ। এটা কি? চতুর্ভুজ। এই বৃত্তটার ভেতর অঙ্কিত। তুমি জানো একটা বৃত্তের ভেতর যদি আমি চতুর্ভুজ অঙ্কন করি, এর বিপরীত দুই কোণের যোগফল কি 180 না? মানে আমি বলতে পারি আমাদের এই A কোণ আর D কোণ, এই দুটোর যদি যোগ করি মান কত বের হইব? 180। তো ইজিলি আমি এটার মানটা বের করতে পারি, বুঝছি তো? এই জন্য এই কাজটা করছি। তো এখানে একটু লিখি। এখন AVDC চতুর্ভুজটি বৃত্তে অন্তর্লিখিত, সুতরাং আমরা অবশ্যই বলতে পারি এই দুটো কোণের যোগফল কত? 180। তাহলে এটার নাম আমি আগে লিখি VDC, যেটার মান আমরা বের করতে চাই। তো লিখলাম VDC প্লাস আরেকটার নাম কি? VAC সমান 180 ডিগ্রি। পরের লাইন, VDC এর আমার প্রয়োজন। আমি কিন্তু এটার মান অলরেডি জানি। VAC এর মান কত? VAC এর মানের আমরা কি 3x লিখছিলাম নাকি? তো এখানে 3xটা বসাই, 180 আছে লিখলাম। VDC x এর মান কত? x এর মান 15 বের করছি, তো এখানটাতে লিখে দিলাম 15 ডিগ্রি, ওই পাশে 180। VDC 3 15 45, 180 বিয়োগ করলে কাজ হয়ে যাব। VDC 180 বিয়োগ 45, তাহলে আমাদের VDC এর মান কত? বিয়োগ করলে কত হইব? 135 নাকি? 180 থেকে যদি আমি 45 বিয়োগ করি 135। তো VDC যে কোনটা, যেটার মান মূলত আমাদের কাছে জানতে চেয়েছে যে এটার মান তাহলে কত? 135 ডিগ্রি। বিষয় কি বুঝতে পারছি? VDC এর মান 135। ক্লিয়ার? এরপরে আরেকটা চিত্রই আছে, এরপর চিত্রর চিন্তা ভাবনা শেষ। আমাদের এইখানে একটা স্পর্শক দিয়েছে, দুইটি স্পর্শক দেখা যাইতেছে। একটা বিন্দু থেকে দুইটা স্পর্শক আঁকা হয়েছে। একটা তথ্য তোমাদের আমি বলি, যদি কোনো বিন্দু থেকে বৃত্তে আমি স্পর্শক আঁকি, বৃত্তে মূলত বৃত্তের বাইরে থেকে মূলত বৃত্তের মধ্যে দুইটি স্পর্শকই টানা যায়, বেশি টানা যায় না। কয়টা টানা যায়? দুইটা টানা যায়। আর এই দুইটা স্পর্শক সবসময় কেমন হয়? সমান হয়। মানে এটার মাপ যা, এটার মাপ ঠিক তাই। তো এখানটাতে আমাদের এই PA যেটা, এটার মানটা আমাদের কাছে জানতে চেয়েছে। আবার PV এটারও একটা সমীকরণ দিয়ে দিছে, PA এটার একটা সমীকরণ দিয়ে দিছে। তাহলে শর্ত মতো ইজিলি আমি বলতে পারি এটা কেমন? সমান। শুধু একটু বাংলা কথা লিখতে হবে। বাংলা কথাটা কি? বৃত্তের বহিস্থ বিন্দু হতে বৃত্তে অঙ্কিত স্পর্শকদ্বয় পরস্পর সমান। ঘটনা কি বলছি? জাস্ট এটা বললাম, বৃত্তের বহিস্থ বিন্দু মানে বৃত্তের বাইরের একটা বিন্দু থেকে যদি বৃত্তে আমি দুটি স্পর্শক আঁকি, ওই দুটি স্পর্শক কেমন? একদম সমান। তাহলে এখানে সহজ ভাষায় আমি লিখতেই পারি আমাদের PA আর PV কেমন? সমান। নিচে তাদের মান বসাই দিই। P এর মান কত? P এর মান হইতেছে 2x প্লাস এর 3,
আর পিভি এর মান কত? পিভি এর মান এই যে এক্স প্লাসের 4, এক্স প্লাসের 4, 2x, ওটা এই পাশে প্লাস ছিল, এই পাশে আসলে মাইনাস, এটা এই পাশে প্লাস, ওই পাশে গেলে কী হয়ে যাবো? মাইনাস। তো এখানে পাইছি আমি এক্স, এটা পাইছি 1, তো এক্স এর মান কত? 1। এবার পি এর মান যেহেতু যারা জানতেছে, কার মান জানতেছে? পি এর না, তো লেখা দাও আবার পি এ সমান, পি এর সমীকরণ হইতেছে 2x প্লাসের 3, এক্স এর মান বসাও, 2 একে 2, সাথে আছে 3, যোগ করলে কত বের হইলো? 5, শেষ। পি এর দৈর্ঘ্য কত তাইলে? 5। ক্লিয়ার বিষয়টা? এবার 23 নম্বরে বৃত্তের ছেদক কাকে বলে জানতে চেয়েছে। ছেদক কারে বলে জানি? ছেদক জিনিসটা কি দেখি। ছেদক কারে বলে? এটা একটা বৃত্ত, বুঝছো, এটা একটা বৃত্ত। কোন একটা সরল রেখা আসলো, এই মাথা থেকে ওই মাথায় চলে গেল, তাইলে সেই বৃত্তরে কয়টা বিন্দুতে ছেদ করছে? 2টা ভিন্ন বিন্দুতে ছেদ করছে না? তো এইটুক যদি তুমি বইলা দাও তাইলেই ছেদক লেখা হয়ে গেছে। তো লিখি, ছেদক হচ্ছে বৃত্তের এমন একটি সরল রেখা, ছেদক সবসময় সরল রেখা, সরল রেখা যা বৃত্তকে দুইটি আলাদা বিন্দুতে, কয়টি? দুইটি আলাদা বিন্দুতে ছেদ করে। শেষ। এইটুকু লিখে দিছো, তোমার ছেদকের বর্ণনা হয়ে গেছে। ছেদক কাকে বলে? ছেদক হচ্ছে বৃত্তের এমন একটি সরলরেখা যা বৃত্তকে দুইটি আলাদা বিন্দুতে ছেদ করে। এখন যদি বলো যদি নির্দিষ্ট একটা বিন্দুতে ছেদ করতো, হ্যাঁ একটা বিন্দুতে যদি ছেদ করতো তাহলে সে আর ছেদক থাকতো না, সে হয়ে যেত স্পর্শক। ঠিক আছে? স্পর্শক বৃত্তরে নির্দিষ্ট একটা বিন্দুতে ছেদ করে, আর আমাদের ছেদক যে, সে আমাদের বৃত্তরে দুইটা বিন্দুতে ছেদ করে। ঠিক আছে? ঘটনা দুইটা আলাদা বিন্দুতে ছেদ করে। হইল, আর কিছুই হয়তো আছে, আর হয়তো 7-8টার মতো বা 9টার মতো আছে। তো ওইগুলো করলে আমাদের শর্ট কোশ্চেনের যাবতীয় কিছু ক্লিয়ার। তো বাকিগুলি কমপ্লিট করি, তাহলে আমাদের শর্ট কোশ্চেন কমপ্লিট। এবং নয় সৃজনশীল ধরতেছি, এগুলো ম্যাক্সিমামই কিন্তু আমাদের সম্পাদ্যগুলি, কিন্তু এখানে আমাদের কোনো বর্ণনা দেওয়ার প্রয়োজন নাই। যদি আমরা 24 এবং 25-এর দিকে তাকাই, এটা একটু বোঝার ব্যাপার আছে। এটা মূলত সম্পাদ্য না, একটা ছোট একটা কাজ। বিষয়টা কি বলছি একটু দেখি। দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করছে, দুইটা বৃত্ত, এদের একটির ব্যাস 12 সেন্টিমিটার, অপরটির ব্যাস হইতেছে 5 সেন্টিমিটার। এইখানে মূলত আমরা বৃত্ত কিন্তু ব্যাস ধারা অঙ্কন করি না, ব্যাসার্ধ ধারা অঙ্কন করি। তো আমি প্রথমেই এই দুটো ব্যাস থেকে ব্যাসার্ধটা বের করি। 24 নাম্বার, দুইটি বৃত্ত, তো লিখতেছি একটি বৃত্তের ব্যাস, ব্যাস কত দিয়ে দিচ্ছে তারা? 12 সেন্টিমিটার। তাহলে এই বৃত্তটার কি বের করতেছেন? ব্যাসার্ধ। সুতরাং বৃত্তের ব্যাসার্ধ 12-এর 2 দ্বারা ভাগ করছি, 6 সেন্টিমিটার। এটা আমাদের একটা বৃত্ত ধরলাম, এটা আমাদের একটা 6 সেন্টিমিটারের বৃত্ত। এই যে এখান থেকে এই দূরত্বটা কত? 6 সেন্টিমিটার। ঠিক আছে? আবার অপর বৃত্তের ব্যাস, অপর বৃত্তের ব্যাস কত? 5 দিয়ে দিছে, যে দেখো 5 সেন্টিমিটার। সুতরাং বৃত্তের ব্যাসার্ধ কতটুকু? এটার অর্ধেক, তাহলে 5-এর 2 দ্বারা ভাগ করলে 2.5 বের হইব। তো এখানে আরেকটা বৃত্ত আছে, এই দুইজন পরস্পরে বহিঃস্পর্শ করছে। কি করছে? বহিঃস্পর্শ। বহিঃস্পর্শ মানে বাইরে থেকে একটা আরেকটারে ছেদ করছে, বা একটা আরেকটার সাথে স্পর্শ করছে, একটা আরেকটার সাথে মিলিত হয়েছে। তো এখানে আমরা আরেকটা বৃত্ত অঙ্কন করলাম, এটার সাথে মিলে, এই যে ধরো এই ছোটটাই, এটার আবার ব্যাসার্ধ কত? 2.5। চিত্র আঁকার মূলত কারণ এটাই, যাতে আমি তোমার বুঝাইতে পারি যে একটার কেন্দ্র থেকে আরেকটা কেন্দ্রের দূরত্ব মূলত এইটুক। তাহলে আমি যদি ব্যাসার্ধ দুটোর যোগ করতে পারি, তাইলে আসলে আমাদের কি বের হয়ে যাব? কেন্দ্রগুলির মধ্যবর্তী দূরত্ব বের হয়ে যাব। আর আমাদের কাছে এটাই জানতে চেয়েছে। পড়ি এবার। দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে, ঠিক আছে, করলো। একটা হইতাছে ব্যাস 12 সেন্টিমিটার, অপরটার ব্যাস হইতেছে 5 সেন্টিমিটার। এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত সেন্টিমিটার? এই যে এতটুকু। তো লিখে দিই। সুতরাং বৃত্তদ্বয়ের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব সমান, একটু বাংলা কথা লিখতে পারি, আমি চাইলে ডাইরেক্ট যোগ করতে পারতাম, তো একটু বাংলাতেও লিখে নিতেছি। তাদের মধ্যবর্তী দূরত্ব হইব এই দুজনের ব্যাসার্ধের যোগফলের সমান। তো এটাই লিখে দিতেছি, বৃত্তদ্বয়ের ব্যাসার্ধের
যোগফলের সমান, যোগফল এটাই লিখে দিলাম শুধু। তো 6-এর সাথে 2.5 যোগ করছি, কত বেরিয়েছে? 8.5 সেন্টিমিটার। ব্যাস, আমাদের অ্যান্সার কিন্তু কমপ্লিট। এটার সাথেই যদি আমি 25 নাম্বারটা করি, এটা তো দেখো একই কথা বলছে, 8 সেন্টিমিটার ব্যাস কিন্তু 3 সেন্টিমিটার ব্যাসার্ধ। তো যেটা ব্যাস আছে এটার প্রথমে ব্যাসার্ধটা বের করি। তো লিখতেছি একটি বৃত্তের ব্যাস কত দেওয়া আছে? 8। সুতরাং বৃত্তের ব্যাসার্ধ 8-এর 2 ধারে ভাগ করলাম 4 সেমি, বুঝছি না? এখন কথা হইতেছে আরেকটা তো ব্যাসার্ধ দিয়েই দিছে, তো লিখতেছি অপর বৃত্তের ব্যাসার্ধ। অপর বৃত্তের ব্যাসার্ধ কত দেওয়া আছে? অপর বৃত্তের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। এখন কথা হইতেছে এরা কিন্তু পরস্পরে অন্তঃস্পর্শ করছে। অন্তঃস্পর্শ মানে একটা এটার ভেতর অঙ্কিত হয়েছে, ভেতর থেকে একটা এটার স্পর্শ করছে। তো প্রথমে আমি ধরো 4 সেন্টিমিটারের যেটা একটু বড় এটারই প্রথমে আঁকলাম। এই যে একটা 4 সেন্টিমিটারের ব্যাসার্ধের বৃত্ত, এটার ভেতরে অন্তঃস্পর্শ মানে ভেতরে কোনো একটা জায়গায় অ্যাড হইয়া, ভেতরে একটা জায়গায় তারা কি করছে? একটা এর সাথে স্পর্শ করছে বা ছেদ করছে। ওখানে আমি আরেকটা বৃত্ত অঙ্কন করলাম, এটা আমাদের 3 সেন্টিমিটারের বৃত্তটা। তো ছোটো করে রাখলাম বোঝানোর জন্য, ধরলাম এটার কেন্দ্র হইতেছে এটা, এই যে এইটুকু হইতেছে এটার কেন্দ্র, ঠিক আছে? তো আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে এই দুইটা কেন্দ্রের দূরত্ব আসলে কত। প্রথমটা ছিল এইখান থেকে যে এই পর্যন্ত, দ্বিতীয়টা হইতেছে এইটুক, মানে এটা আমি 4 বুঝাইলাম, এটা আমি 3 বুঝাইলাম। তো এইটুকের মাপ কত? এইভাবে বের হইব যদি আমি একটা থেকে আরেকটার বাদ দিয়ে দিই বা বিয়োগ করি। তো সহজ ভাষায় তুমি মনে রাখবা, যদি বহিঃস্পর্শ করে আমরা ব্যাসার্ধ দুটোর যোগ করলেই কেন্দ্র দুটোর মধ্যবর্তী দূরত্ব বের হয়ে যায়। আর যদি অন্তঃস্পর্শ করে তাহলে একটা ব্যাসার্ধ থেকে মানে বড়টা থেকে ছোটটারে কী করবা? বিয়োগ করবা। তাইলেই কাজ কমপ্লিট। আশা করি বুঝাইতে পারছি। তো বিষয়টা একটু বইলা দেই। এটা যেভাবে বলছি সেম একইভাবে বৃত্ত দ্বয়ের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, বাংলাটা লিখে দিও বিয়োগফলের সমান। তো এখানে জাস্ট আমি বিয়োগ করতেছি, 4 থেকে 3 রে বিয়োগ করছি, কত বের হইব? 1, তাহলে 1 সেন্টিমিটার। শেষ, কমপ্লিট। 2400 কমপ্লিট হইলো, 2500 কমপ্লিট হইলো। এবার আমাদের কাজ হইতেছে পরেরগুলি সবই আমাদের সম্পাদ্য। আমাদের বইতে যে গুরুত্বপূর্ণ সম্পাদ্যগুলি আমরা কমপ্লিট করছি ঠিক ওইগুলোই। এখানে কোনো আসলে বিবরণ দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট তুমি আইকা দিবা আর কাজ শেষ। একটা একটা করে চিনাই দিই। আর এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, যদি 8.5-এর সংক্ষিপ্ত প্রশ্ন আসে তাহলে সম্পাদ্য দেওয়ার চান্স সবচেয়ে বেশি। 24 কমপ্লিট, 25 কমপ্লিট, 26 নাম্বার। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তের স্পর্শক অঙ্কন করো। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু, তাহলে এটা আমাদের একটা বৃত্ত, ও কেন্দ্রবিশিষ্ট একটা বৃত্ত, এটার বাইরে যে কোনো একটা বিন্দু পি দেওয়া আছে। তো এর থেকে যদি স্পর্শ আঁকতে বলে, প্রথম কাজই তুমি এই ওপি এর যোগ করবা। কি করবো? ওপি এর যোগ করবা, করছো না? কইরে এই ওপি এর সমদ্বিখণ্ডিত করো। অর্ধেকের বেশি ব্যাসার্ধ না, উপরে একটা বৃত্তচাপ, নিচে একটা বৃত্তচাপ, আবার একটা বৃত্তচাপ, আবার একটা, মানে ওতে বসালাম একটা বৃত্তচাপ, নিচে একটা বৃত্তচাপ, টিতে বসালাম উপরে একটা বৃত্তচাপ, নিচে একটা বৃত্তচাপ, দাগ দিয়ে দিলাম, ধরলাম এম বৃত্ততে ছেদ করছে। ও এম এর সমান ব্যাসার্ধ না, ব্যাসার্ধ নিয়া করুক একটা বৃত্ত এঁকে দাও। এই বৃত্তটা আগের বৃত্তর দুটো বিন্দুতে ছেদ করছে, একটার নাম এ দিয়ে দিলাম, আরেকটার নাম ভি দিয়ে দিলাম। পি এর সাথে এ এর যোগ করো, পি এর সাথে ভি এর যোগ করো, দুইটাই স্পর্শক পাইছো না? এই দুইটাই আমাদের বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে এই দুইটা স্পর্শকই আঁকা যায়। ক্লিয়ার? এটা আমরা বিস্তারিত কিন্তু করছি আগের ক্লাসে, যেটাতে আমরা শুধু সম্পাদ্য কভার করছি। 8টা সম্পাদ্য দেখাইছিলাম, ওই ক্লাসটা যদি দেখা থাকো এগুলো তুমি এখনই পারো, মানে বাকি সবগুলোই পারো। বুঝছি যে এভাবে এগিয়ে নিবা। এটা আমাদের গেল কয় নাম্বার? কত নাম্বার? 26। 27 নাম্বার। 27 নাম্বারে কি বলছে? 6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের যে কোনো বিন্দুতে স্পর্শক আঁকো। 6 সেন্টিমিটার ব্যাস ইজি জিনিস, তাও একটু ভুল হয়ে যেতে পারে। এখানে কিন্তু ব্যাস বলছে, ব্যাসার্ধ না। আর আমরা বৃত্ত কিন্তু ব্যাস দিয়ে আঁকি না, ব্যাসার্ধ দিয়ে আঁকি। তো সবার প্রথমে ব্যাস লিখি, ব্যাস 6, সুতরাং এর থেকে ব্যাসার্ধ বের করি। 6/2 কত বের হয়েছে? 3। এই যেটা আমাদের 3 সেন্টিমিটার একটা ব্যাসার্ধ, এটার মাপে একটা বৃত্ত অঙ্কন করলাম। এটার যে কোনো একটা বিন্দুতে কি আঁকতে বলছে? যে কোনো একটা বিন্দুতে স্পর্শক আঁকতে বলছে। বহিস্থ কোনো বিন্দু থেকে স্পর্শক আঁকতে বললে এটা, আর যদি কোনো একটা বিন্দু থেকে স্পর্শক আঁকতে বলে প্রথমেই তুমি এখানে যে কোনো একটা বিন্দু ধরো, এ নিলাম, এটার নাম ও নিলাম, ও এ যোগ করে দাও, করছি। এবার এই জায়গাতে তুমি একটা 90 ডিগ্রি আঁকো। এই বিন্দুতে তুমি একটা 90 ডিগ্রি আঁকবা, 1 চাপ, 2 চাপ, 3 চাপ, 4 চাপ, 5 চাপ দাগ দিয়ে দাও।
ধরলাম নাম দিয়ে দিলাম পি। তাহলে এই এপি হইতেছে আমাদের এই বিন্দুতে অঙ্কিত স্পর্শক। শেষ, বুঝছি, কমপ্লিট। এরপরেরটা 27-এর পরে কি আছে 28। একটি বৃত্তের অন্তর্বৃত্ত অঙ্কন করতে বলছে। কি বৃত্ত আঁকতে বলছে? অন্তর্বৃত্ত। একটা ত্রিভুজের অন্তর্বৃত্ত শিখছি না? তো ধরো এখানে যেহেতু একটা ত্রিভুজ বল, তুমি তোমার ইচ্ছে মতো একটা ত্রিভুজ আঁকবা। আঁকছো, নামকরণ করলাম এ বি সি। প্রথম কাজ, যেই কোনো দুইটা কোণের অর্ধেক করো। তো আমি ভি কোণ আর সি কোণের অর্ধেক করতেছি। অর্ধেক করে কিভাবে দাগ দিছি, এইখানটাতে বসাইলাম অর্ধেকের বেশি ব্যাসার্ধ দিলাম, একটা বৃত্তচাপ আঁকলাম। এই মাথায় বসাইলাম অর্ধেকের বেশি নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম, দাগ দিয়ে দিলাম। আবার সিতেও সেম কাজ করবো। এই যে এটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ, একটা বৃত্তচাপ আরেকটা বৃত্তচাপ, দাগ দিয়ে দিলাম। তারা পরস্পর একটা বিন্দুতে মিলতেছে, নামও দিয়ে দিলাম। ও থেকে বিসির উপর একটা বৃত্তচাপ আঁকবা, কাটা কম্পাস বসাইবা, এভাবে একটা বৃত্তচাপ আঁকবা যাতে সুন্দর করে বিসির দুই জায়গাতে কাটে। যে কোনো একটা কাটা জায়গায় যাইবা, এটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে নিচে একটা বৃত্তচাপ, এখানে বসে এখানে আরেকটা বৃত্তচাপ, ওইখান থেকে এই পর্যন্ত বসে একটা দাগ দিয়ে দিবা। এই পর্যন্ত আসলে প্রয়োজন নাই, ত্রিভুজ পর্যন্ত থাকবা, নাম দিয়ে দিল, ধরোই দিয়ে দিলাম। ওই সমান ব্যাসার্ধ না একটা বৃত্ত অঙ্কন করো। বৃত্তটা আমাদের ভেতরের বাহুগুলির স্পর্শ করব। এটা আমাদের কি অন্তর্বৃত্ত। ত্রিভুজের ভেতরে আমি একটা বৃত্ত অঙ্কন করছি, এটার নামই অন্তর্বৃত্ত। বুঝছি, করছি কিন্তু এগুলো আমি বিস্তারিত করছি, কিভাবে অঙ্কনের বর্ণনা দেওয়া লাগলে ওইগুলোও বলছি, ঠিক আছে। কিন্তু এইখানে শুধুমাত্র আমাদের অঙ্কন করতে বলছে, সর্বোচ্চ তুমি নামকরণগুলি একটু ঠিকঠাক দিয়ে দিবা, আর কিছুর প্রয়োজন নাই। শেষ হইল। এবার একটি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে বলছে। কি বলছে? পরিবৃত্ত। তো এখানে যেই কোনো একটা ত্রিভুজ আমরা অঙ্কন করি, যেই কোনো মাপের একটা ত্রিভুজ অঙ্কন করতেছি। এটা আমাদের কত নাম্বার? 29। যেমনই হোক দেখতে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম, নামকরণ করলাম এ বি সি। অঙ্কনের বিবরণ চাইতে পারে, সরি বিবরণ না, অঙ্কনের চিহ্ন চাইতে পারে। চিহ্ন মানে হচ্ছে যে এ বি সি তুমি ঠিকঠাক দিছো কিনা এগুলি। তো এখানে তুমি যেই কোনো দুইটা বাহুর অর্ধেক করো। তো আমি এ বির অর্ধেক করলাম, একটা চাপ দিলাম, আরেকটা এতে বসে এখানে একটা, এখানে আরেকটা, দাগ দিয়ে দিলাম। এসির অর্ধেক করি, উপরে একটা বৃত্তচাপ, এতে বসে নিচে একটা বৃত্তচাপ, সিতে বসে উপরে একটা বৃত্তচাপ, নিচে একটা বৃত্তচাপ, দাগ দিয়ে দিলাম। তারা যেখানটাতে মিলতেছে নামও দিয়ে দিলাম। ও থেকে এ পর্যন্ত একটা দাগ দিয়ে দিলাম, মানে যোগ করলাম। এটার মাপ নিয়ে একটা বৃত্ত এঁকে দিলাম। কি এঁকে দিলাম? একটা বৃত্ত, যেটা আমাদের প্রতিটা শীর্ষরে ছেদ করবো। এটার নামই হইতেছে পরিবৃত্ত। এটার নামই কি? পরিবৃত্ত। এখন এইটা আর পরেরটা কিন্তু সেম। দেখো কি বলছে, প্রশ্নটা এইভাবেও থাকতে পারে, কারণ আমি কয়েকটি স্কুলে দেখছি যে এইভাবে প্রশ্নটা দিয়ে দিছে, ডাইরেক্ট পরিবৃত্ত বলে নেই, জাস্ট এই কথা বলে দিছে। একটি বৃত্ত অঙ্কন করো যা ত্রিভুজের 3টি শীর্ষ দিয়ে যায়। 3টি শীর্ষ মানে 3টা মাথা। 3টা মাথা, এই যে দেখো, একটা মাথা, 2টা মাথা, 3টা মাথা। এমন একটা বৃত্ত আঁকতে বলছে যা ত্রিভুজের 3টা শীর্ষ দিয়ে যায়। তো 3টা শীর্ষ দিয়ে যদি কেউ যায়, তারই মূলত আমরা পরিবৃত্ত বলি, ঠিক আছে। তো আসলে এখানে দুইটা প্রশ্ন দুইভাবে আসে, কিন্তু অ্যান্সার বা সমাধান তার এই একটাই। তো 29 হইল, 30 হইল, 31, 32 করে, একটু 33 নাম্বারটা করায়নি। একটি বৃত্ত বা বৃত্তচাপের কেন্দ্র নির্ণয় করো। তো এখানে একটা বৃত্ত দিয়ে দিছে, ঠিক আছে, এটার কেন্দ্রটা নির্ণয় করতে বলছে, বা একটা বৃত্তচাপ দিয়েছে, এটার কেন্দ্র নির্ণয় করতে বলছে। দোনটা একই জিনিস। তো এখানে তুমি যে কোনো দুইটা বাহু নিলা, এই যে একটা বাহু নিলাম, এই যে আমি আরেকটা বাহু নিলাম, এটার নাম ধরো আমি দিয়ে দিলাম এবি, এটার নাম দিয়ে দিলাম সিডি। এই দুটো বাহুর একটু সমদ্বিখণ্ডিত করো, করা তো পারোই। কাটা কম্পাস বসাইলে এবি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ, এইদিকে একটা বৃত্তচাপ, এদিকে একটা বৃত্তচাপ, বিতে বসাইলে একটা বৃত্তচাপ, আরেকটা বৃত্তচাপ, দাগ দিয়ে দাও। আগে একটু সোজা হওয়া উচিত ছিল, বুঝে নিও। তেমন তো স্পষ্ট আঁকতে পারতাছি না, এগুলো আমি বিস্তারিত আঁকছি, কিন্তু কাটা কম্পাস ব্যবহার করে একদম খাতায় আঁকছি। তোমরা ওই ক্লাসগুলি একটু দেখে নিও। হয়তো যে উপরে তাকা, উপরে আমি কর্নারে দিয়ে দিছি, বা তুমি ডিসক্রিপশন চেক করলেও ক্লাসটা পেয়ে যাবা, ওইখান থেকে দেখে নিতে পারো। আবার এই সিডির অর্ধেক করি, অর্ধেকের বেশি ব্যাসার্ধ, এদিকে একটা, এদিকে একটা, দিতে বসে আরেকটা, এদের দাগ দিয়ে দিলাম। এই দুটোকে একটা বিন্দুতে মিলিত হয়েছে না, ওইটাই মূলত কেন্দ্র। এটা যেভাবে করছি এটা একইভাবে দুটো দাগ নিবা, দাগগুলোর কি করবা? সমদ্বিখণ্ডিত করবা। দাগগুলোর কি করবা? সমদ্বিখণ্ডিত করবা। যেইখানে তারা মিলিত হইব ওইটাই আমাদের কেন্দ্র। বুঝছি তো, ক্লিয়ারলি বুঝছি না? শেষ। আর দুইটা আছে, এই দুটো আসলে সম্পাদ্য না, একটু হিসাব নিকাশ আছে, এই জন্য এই দুটার একসাথে নিয়েছি। এই দুটো আসলে একই জিনিস। কি বলছে 31 নাম্বার, একটু দেখি। 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গকোণে বৃত্তে অন্তর্লিখিত হয়েছে। একটা আমাদের বৃত্ত, যার ভিতরে একটা বর্গ আছে, একটা কি আছে? বর্গ। এই যে একটা বর্গ, ঠিক আছে, একটা আয়তর মতো দেখা যাচ্ছে, কিন্তু চিন্তা করেন এটা একটা বর্গ, ঠিক আছে, যার প্রতিটা বাহু মাপ কত? 10 সেন্টিমিটার। কত করে আছে? 10। এটা 10, এটা 10, এটা 10। আমাদের কাছে এই বর্গের, সরি এই বৃত্তের ব্যাস জানতে চেয়েছি। বৃত্তের ব্যাস কারে বলে? যদি এই মাথা থেকে এই মাথা পর্যন্ত কেউ একজন আসে, এটাই তো আমরা ব্যাস বলবো, এটাই ব্যাস না? আর দেখো এই জিনিসটা আমাদের বর্গের কিন্তু কর্ণের মতো দেখা যেতেছে,
দুটা কোণার আমি দাগ দিয়ে মিলিয়েছি, এটাকে আমরা কর্ণ বলি না। তাহলে মূলত যদি আমি বর্গের কর্ণটা বের করতে পারি, এটাই আমাদের বৃত্তের কি জিনিস, ব্যাস। ঠিক আছে, তো লিখতেছি বৃত্তের কর্ণই হচ্ছে, বৃত্তের না কি লিখতেছি, বর্গের কর্ণই হচ্ছে বৃত্তের ব্যাসের সমান। সুতরাং বর্গের কর্ণ, কর্ণের সূত্রটা জানি তো, √2 ইন্টু বাহু। √2 বাহুর মান কত, বাহুর মান কি 10 না? তো অ্যান্সার কত পাইলাম, 10√2। এটাই তো, যদি দশমিকে বের করতে বলে বের করে দেবো। তাহলে এখানটাতে অ্যান্সার শেষ। এবার যদি পরেরটার দিকে থাকে, পরেরটা একই জিনিস, একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। এবার আবার একই জিনিস, বৃত্ত, এবার একটু ছোট বর্গ বলছে, তো 5 সেন্টিমিটার, আমি বৃত্তটা একটু ছোট নিয়ে নিছি। তাহলে আমি এই যেটা, ঠিক আছে, এটা এবার 5 কইরা সব দিকে কত আছে, 5, এদিকে 5, এদিকে 5, এদিকে 5। আমাদের কাছে কি জানতে চেয়েছে, এর পরিবৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। আগেরবার ব্যাসের মান জানতে চেয়েছে, এবার পরিবৃত্তের ব্যাসার্ধ বলছে। পরিবৃত্ত মানে এই যে বৃত্তের ভেতরে যেটা না, ওইটাই পরিবৃত্ত। যদি এটা তুমি পরিবৃত্ত লাগাইতাম একই অ্যান্সার বেরোতো। পরিবৃত্ত আসলে নতুন এমন কিছু না, বৃত্তের যেটা ওইটাই আমাদের পরিবৃত্ত। ঠিক আছে, আমাদের এটাতে যেমন কি জানতে চেয়েছে, ব্যাস জানতে চেয়েছে, তো আমি পুরোটার মান বের করছি। এটাতে আমাদের ব্যাসার্ধ জানতে চেয়েছে, তো আমি কি করতে পারি, এইখানটাতে আগে ব্যাস বের করলাম, ব্যাসের 2 দ্বারা ভাগ করলাম, অ্যান্সার হয়ে গেল। সহজ হিসাব। এটা যেইভাবে করছি এটা একইভাবে করবা, মানে সেম কাজ। এখানে বর্গের কর্ণটাই আমাদের ব্যাস, নাকি ফাইনালি এটা হচ্ছে ব্যাস, লিখে দিলাম। এটার জন্য সেমভাবে বের করবো, তো লিখতেছি বর্গের কর্ণ √2 বাহু √2 5, সুন্দরভাবে লিখলে 5√2, এটি আমাদের ব্যাস। তো সুতরাং যদি ব্যাসার্ধ বের করি 5√2 ভাগ 2, তাহলে কত বের হইব, 2.5 ইন্টু √2। তো এরকম রাখার থেকে যদি এটা আমি দশমিকে মান বের করে দিই, তাহলে আরও বেশি ভালো দেখা যায়। তো এরকম থাকলে দশমিকে মান বের করে দেবো, 2.5 ইন্টু √2, রেজাল্ট বের হয়েছে কত, 3.53, এরপরও 5 আছে, তো কত লিখে দিতে পারি, 6 লিখে দিলাম, শেষ। এটা আমাদের ব্যাসার্ধ। একক কিসে দেওয়া ছিল, একক দেওয়া ছিল সেন্টিমিটারে, সেন্টিমিটার। শেষ, কমপ্লিট। কয়টা, 33টা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেখাইলাম। ইনশাল্লাহ এর মধ্য থেকে পরীক্ষায় কমন পেয়ে যাবা, টেনশনের কিছু নেই, ভালো মতো শুধু কইরা যেও। এরপর এসকিউর সাজেশন তো পাইলা, ঠিক আছে, সমাধানও পাইলা। এবার গুরুত্বপূর্ণ জিনিস সিকিউ, আমাদের বোর্ডগুলির মধ্যে কোনগুলি বেশি গুরুত্বপূর্ণ, কোন স্কুলগুলি বেশি গুরুত্বপূর্ণ, আর আমাদের এই যে 8টা সম্পাদ্য উপাদ্য যাই করলাম, এগুলো ঘুরে ফিরে যেভাবে আসবো, 8টা মূলত সম্পাদ্য করছি, উপাদ্যর অনেকগুলি করছি, এগুলা কিভাবে প্র্যাকটিস করবা বা এগুলা কিভাবে বোর্ড প্রশ্নে থাকে, ওগুলো দেখার জন্য গুরুত্বপূর্ণ কিছু এখন আমরা সিকিউর সমাধান করব। তো চলো সিকিউগুলি শুরু করি।